গল্প নয়নতারা। পর্ব ১। জেরিন আক্তার নিপা। নিজের বড় বোনের প্রেমিকের সাথে বিয়ে হতে যাচ্ছে নয়নতারার। হ্যাঁ, নক্ষত্র তার বড় বোন ইলাকে ভালোবাসে। নক্ষত্র এই বাড়িতে সর্বপ্রথম এসেছিল তার আর ইলার বিয়ের জন্য ইলার বাবা মাকে রাজি করাতে। সবাই ওদের বিয়ের জন্য রাজিও হয়েছিল। তবুও আজ ভাগ্যের পরিহাসে ইলার জায়গায় তার ছোট বোন নয়নতারাকে নক্ষত্রের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। ৬ মাস আগে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলে পুরো হলরুম অন্ধকারে ছেয়ে গেল। আর ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে এক বলিষ্ঠ হাত পেছনে থেকে নয়নতারার মুখ চেপে ধরে। ওর কানে কাছে মানুষটা মুখ এনে ফিসফিস করে বলে, একদম চেঁচাবে না। তোমাকে ছাদে আসতে বলেছিলাম, আসোনি কেন? একবার শুধু একা পাই, তখন মজা দেখাবো। ইদানিং আমার কোন কথা শোনো না তুমি? অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। কথাগুলো বলেই মানুষটা ওকে ছেড়ে দিয়ে অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে নয়নতারা চিৎকার করারও সময় পেল না। ভয়ে তার হাত পা কাঁপছে। মানুষটা কে হতে পারে? কণ্ঠ শুনে তো চেনা মনে হয়নি। বাড়ির সবার কণ্ঠ সে ভালোভাবেই চেনে। আর বাড়ির কেউ তার সাথে এমন একটা কাজ কেন করতে যাবে? তাকে কে ছাদে যেতে বলবে? অন্ধকারে সবাই ছুটাছুটি করছে। কেউ কেউ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়েছে। অন্ধকারে বাবা চেঁচিয়ে বললেন, বাবলু, দেখ না বাবা, কোথাও লাইনে সমস্যা হলো কিনা। দেখছি বাবা। কাকা, কেউ মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই কাজ কে করলো? দুষ্টুমির একটা সীমা থাকে। ছেলেমেয়েগুলো সব সীমা পেরিয়ে গেছে। জাহিদ, বাবা মেইন সুইচ চালু কর। করছি কাকা। মেইন সুইচ অন করে দিলে মুহূর্তে আবার ঘর আলোকিত হয়ে উঠল। এবার মা বললেন, তুমি আবার রাগারাগি শুধু করো না তো। বিয়ে বাড়িতে ছেলেমেয়েরা একটু আধটু মজা করবেই। তুমি এটাকে মজা বলছো? অন্ধকারে পড়ে গিয়ে কেউ ব্যথা পেলে? ব্যথা পায়নি তো। এখন তুমি চুপ করো। বাবা মার ঝগড়া শুরু হয়ে গেছে। ইলা এসে নয়নতারার পাশে দাঁড়ালো। বাবা মার দিকে চোখ রেখে বলল, দেখ বাবা মা কেমন ঝগড়া করতে পারে। একটা দিনও বাদ যাবে না। ছোট ছোট বিষয় নিয়ে লেগে পড়ে। নয়নতারার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগের ঘটনাই সে ভুলতে পারছে না। ইলা ওর দিকে ফিরে বলল, কিরে নয়ন, তুই ঘামছিস কেন? বেশি গরম লাগছে নাকি? এই তোর হাতও তো কাঁপছে। কি হয়েছে তোর? এই নয়ন। নয়নতারা কাপা গলায় কোনোরকমে বলল, আপু, অন্ধকারে কেউ আমার মুখ চেপে ধরে কি কি যেন বলে গেছে। ইলার চোখ বড় বড় হয়ে গেল। কি বলছিস এসব? কে কি বলেছে? জানি না। কণ্ঠ চিনতে পারিনি। শুধু বলছিল, ছাদে যাইনি কেন? আমি নাকি ইদানিং কোন কথা শুনি না। আরও যেন কি বলেছে। ইলা মনে মনে নক্ষত্রকে কয়েকশো গালি দিয়ে ফেলল। গাধাটা তার জায়গায় তার বোনকে উল্টাপাল্টা কি বলে গেছে আল্লাহ জানে। নয়ন কিছু বুঝতে না পারলেই হলো। নইলে এই যাত্রায় তার রক্ষে নেই। ইলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আর কি কি বলেছে? মনে করতে পারছি না আপু। আমার মাথা ঘুরছে। মনে হচ্ছিল কেউ আমাকে মেরে ফেলার জন্য এভাবে মুখ চেপে ধরেছে। দূর পাগলি। আমাদের বাড়িতে তোকে কে মারতে চাইবে? জানি না। আচ্ছা, কারো নাম বলেনি? মানে তোকেই কথাগুলো বলেছে? নাকি অন্য কেউ মনে করে তোকে? জানি না আপু। আমি কিছুই বুঝতে পারছি না। ইলা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, গাধাটা তার নাম নেয়নি। ইলা এবার শিওর হলো একটু আগের মেইন সুইচ অফ করে দেওয়ার ঘটনা ওই বাদরটাই ঘটিয়েছে। আচ্ছা, এসব করার কোন মানে আছে? কোন কাজ করার আগে একবার ভাববে না? বাড়ির কারো কাছে ধরে পড়ে গেলে তখন কেমন হতো? বাবা তো সোজা তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত। সে তো একটু পরে ছাদে যেতি। তরস হয় না কটা মিনিট। ইলার এখন সবার আগের কাজ হলো নয়নতারাকে সামাল দেয়া। তারা, বোন আমার, তুই ঘরে আয়। ফ্যানের নিচে বসলে মাথা ঠান্ডা হবে। আর এই ঘটনা কাউকে বলিস না। কেউ হয়তো তোর সাথে মজা করেছে। বাবা যা রাগী, জানিস তো। এসব শুনলে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবেন। আচ্ছা, বলবো না। ইলা নয়নতারাকে ঘরে গিয়ে গেল। নয়ন এখনো স্বাভাবিক হতে পারছে না। ইলা বলল, তুই বস। আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছি। হু। ইলা ঘর থেকে বেরিয়ে এলো।
ইলা নয়নতারা 2 বোন। ইলা বড়। নয়ন ওর থেকে 2 বছরের ছোট। আর বাবলু ওদের সবার ছোট। এবার 8-এ পড়ে। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে পিছন ফিরতেই নক্ষত্রের সাথে ধাক্কা খেতে নিচ্ছিল ইলা। ওকে দেখে চোখ পাকিয়ে ইলা বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব কি করে বেড়াচ্ছ? তুমি জানো অন্ধকারে আমি ভেবে কাকে কথাগুলো বলে এসেছ? নক্ষত্র কপাল কুঁচকে বলল, কাকে মানে? ওটা তুমি ছিলে না? জি না। নক্ষত্র চিন্তিত মুখে বলল, তাহলে কে ছিল? ইলা চিবিয়ে চিবিয়ে বলল, আমার বোন নয়নতারা। ওহ তারা। তাহলে সমস্যা নেই। শালি আধি ঘাড়োয়ালি। ওর উপর আমার অধিকার আছে। বড় বোনের একটামাত্র বয়ফ্রেন্ড বলে কথা। একটু জ্বালাতন সহ্য করা লাগবেই। নয়ন কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। এই ঘটনা ও বাবাকে বলে দিলে বাবা কিন্তু বিয়ে বাড়ি মানবে না। হইচই করে বিয়েটাই হয়তো বন্ধ করে দিতে পারে। বাহ, শ্বশুর মশাই তোমার থেকে শ্যালিকাকে বেশি ভালোবাসেন নাকি? শুধু শ্বশুর মশাই না, নয়নতারা বাড়ির সবার নয়নের মণি। তাই ওর নাম নয়নতারা রাখা হয়েছে। ঠাট্টা করো না। এটা মজার কোন বিষয় না। তোমাকে আকিবের ফ্রেন্ড সাজিয়ে এনেছি। তুমি ওভাবেই থাকো। কারো কাছে ধরা পড়ে গেলে আমাকে সহ আকিবকেও বাড়ি থেকে কিক মেরে বের করে দিবে। কেন? আমি নয়নতারার সাথে দুষ্টুমি করেছি বলে। অবশ্য তোমার বাড়ির মানুষের চোখে এটা দুষ্টুমি না, অসভ্যতা বলে গণ্য হবে। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা কারণ না। তুমি ভালো করেই জানো আমার পরিবার প্রেম ভালোবাসার বিরুদ্ধে। যতদিন তুমি তোমার পরিবারকে মানাতে না পারো, আমি চাই না ততদিন আমার পরিবার আমাদের সম্পর্কে জানুক। একবার তোমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসুক। তারপর সব ঠিক হয়ে যাবে। হুহো। ইলা গলার স্বর নরম করে বলল, তুমি কেন বুঝতে চাও না? পরিবারের বিরুদ্ধে আমি যেতে পারবো না। বাবা মার কথার বাইরে গিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার কাছে তোমার পরিবারই সব ইলা। আমি কিছুই না। এভাবে কেন বলছো? তুমি কিছু না হলে আমি এত কিছু কেন করতাম? আকিবকে ধরে কেন তোমাকে ওর বন্ধু সাজিয়ে আমাদের বাড়িতে আনতাম? আমি একটা সুন্দর সম্পর্ক চাই নক্ষত্র। যেখানে আমাদের দুজনের পরিবারই খুশি থাকবে। বুঝলাম। রাতে ছাদে দেখা করবে? নাকি সমস্যা হবে? আমি আসার চেষ্টা করব। আসতে না পারলে তোমাকে কল করব। আচ্ছা। ইলা পানি নিয়ে এসে দেখে নয়নতারা ঘরে নেই। ইলা ওকে ওয়াশরুমে, ব্যালকনিতে খুঁজে পেল না। এই মেয়েটা আবার কোথায় গেল? 2টা মিনিট স্থির হয়ে বসতে পারে না। ভয়ে কাঁপাকাঁপি করছিল। এখন আবার কোথায় ছুটাছুটি করছে? নয়নতারা নিচে এসে সব ভয় ভুলে গেল। নিচে ঝিনুক আপুরা নাচছে। ইস, সে মিস করে ফেলল। আপু তোমার নাচ শেষ? না, রিহার্সাল করছিলাম। তুই কোথায় ছিলি এতক্ষণ? ইলাটা আবার কই? তোদের খুঁজে খুঁজে আনা লাগে কেন? জানিস না পারফরমেন্স আছে। সব কটাকে একসাথে পাওয়াই দুষ্কর। দূর, আগে জানলে আমি তোদের নিতামই না। 1 সপ্তাহ আগে থেকে আপু নাচব নাচব বলে লাফাচ্ছিস। অথচ এখন মেইন সময়ে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে আনতে হচ্ছে। সরি আপু। আমি ইলা আপুকে খুঁজে আনি। না থাক, তোর যেতে হবে না। এখন তুই ইলাকে খুঁজতে যাবি। একটু পর তোকে খোঁজার জন্য আমাকে যেতে হবে। তুই এখানেই থাক। দেখ তোর সিরিয়াল কত। সবাই এসে বসে গেলে তখন তোদের ঠেলে ধাক্কিয়ে স্টেজে পাঠাতে পারবো না আমি। আগে থেকেই সবাই রেডি হয়ে থাকবি। আমি নাম এনাউন্স করার সাথে সাথে যেন স্টেজে উঠে যেতে পারিস। আচ্ছা। ঝিনুক সবাইকে তাড়া দিতে লাগল। নক্ষত্র এদিক দিয়েই যাচ্ছিল। নয়নতারার উপর ওর চোখ পড়লে একটু আগের ঘটনা মনে করে হাসল। ইলা বলেছিল তারা নাকি অনেক ভয় পেয়েছে। ওকে আরেকটু ভয় দেখালে কেন হয়? না থাক, মেয়েটা আবার চেঁচামেচি শুরু করলে এই বাড়ির লোকগুলো তাকে উল্টো ঝুলিয়ে দেবে। বাড়ির সকলের নয়নের মণি নয়নতারা। বাবা নয়নতারাকে ডাকলেন। তারা। ও মা তারা। নয়নতারা নক্ষত্রকে পাশ কাটিয়ে ছুটে যেতে যেতে বাবার ডাকের সাড়া দিল। আসছি বাবা। নক্ষত্র ঠোঁট বাঁকাল। বাড়িতে শ্যালিকার বিশেষ স্থান দেখে তার রীতিমতো হিংসে হচ্ছে। আহা শ্যালিকা, তুমি সবার কাছে অতটা স্পেশাল কেন? আমার বউয়ের ভাগের ভালোবাসাও নিজে নিয়ে নিচ্ছ। অন্যদের চান্স দেবে তো।
তোমার জন্য শ্বশুরবাড়িতে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সারাক্ষণ তোমাকে নিয়েই মেতে আছে। আমার দিকে নজর দেবার সময়টুকু নেই কারো কাছে। এরকম চলতে থাকলে শ্বশুর শাশুড়িকে পটাতে যে আমার কষ্ট হবে। আকিব এসে নক্ষত্রের পাশে দাঁড়ালো। তার চোখও নয়নতারার দিকে। আকিব নক্ষত্রের ছোট হবে। এদিকে সে আবার ইলার বড়। নক্ষত্রকে সে দুলাভাই ডাকবে নাকি নক্ষত্র তাকে ভাই ডাকবে এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি জামাই সাহেব, কি ভাবছেন অত? ভাবছি তোমার পরিবারের লোকজনকে কিভাবে পটাব। আকিব হেসে ফেলল। বলল, আপনি যতটা ভাবছেন কাজটা কিন্তু অতটা সহজ হবে না। আমার জেঠু ভীষণ কড়া। উনাকে হাতে আনতে অনেক সময় লাগবে। হুম, তেমনই তো মনে হচ্ছে। আচ্ছা, উনাকে বাগে আনতে শর্টকাট কোন রাস্তা নেই? আছে। এ বাড়িতে এমন একজনই আছে যার কথা কেউ ফেলতে পারে না। তাকে ধরলে কাজ হতে পারে। কিন্তু সে কখনো বাবা মার সাথে মিথ্যা বলে না। এটাই সমস্যা। কে? নয়নতারা? হুম। ওকে নিজের সাইডে আনতে পারলে কাজ হবে বলছো? জি, 100% না হলেও 95% হয়ে যাবে। তাহলে আগে তারাকে হাত করতে হবে। কিন্তু কিভাবে? ভাবতে থাকুন। কোন আইডিয়া পেলেও পেতে পারেন। আমি এর থেকে বেশি আপনার হেল্প করতে পারবো না। আকিব চলে গেলে নক্ষত্র ঠোঁট বাঁকিয়ে হাসল। মনে মনে বলল, শ্যালিকা, এবার তুমি কোথায় যাবে? তোমার আমাকে সাহায্য করতেই হবে। নইলে তোমার নিস্তার নেই। দুলাভাই যে কত ভাবে তোমাকে জ্বালাবে তুমি কল্পনাও করতে পারবে না। নয়নতারা। পর্ব 2। জেরিন আক্তার নিপা। নয়নতারা ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিচের দিকে উকি দিয়ে কাউকে খুঁজছে। উহু, নিচেও নেই। সে ডাকল, আপু, এই আপু, তুমি কি নিচে? ঠিক তখনই কেউ তাকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরল। এত শক্ত বাঁধন সে ছুটাতে পারছে না। ভয় পেয়ে চোখ বড় বড় হয়ে গেল তার। এটা মানুষ না জিন ভূত। গায়ে এত জোর। ভয়ের চোটে নয়নতারা আকাশ ফাটানো এক চিৎকার দিল। ও বাবা গো ভূত! নয়নতারার কণ্ঠ শুনেই নক্ষত্র বুঝল এবারও তার ভুল হয়েছে। সন্ধ্যার মতো এখনো সে ভুল মানুষকে ধরে আছে। নক্ষত্র তৎক্ষণাৎ নয়নতারার মুখ চেপে ধরল। যেন সে আর চিৎকার করতে না পারে। বিয়ে বাড়ি। নিচে হলো ভর্তি মানুষ। এই মেয়ে দেখছি কোন একটা কেলেঙ্কারি না বাঁধিয়ে শান্তি পাবে না। ইলার জায়গায় সব সময় ওর ছোট বোন এসে পড়ে কেন? নক্ষত্রকে প্যাচে ফালানো ছাড়া এই মেয়ের কি আর কোন কাজ নেই? নয়নতারা যেহেতু ভূত বলে চিৎকার দিয়েছে তাই নক্ষত্র এই সুযোগটাই কাজে লাগালো। গলার স্বর বিকৃত মোটা করে বলল, এই মেয়ে একদম চুপ। চিৎকার করলেই ঘাড় মটকে রক্ত চুষে খাবো। রাতবিরেতে আমার আস্তানায় তোমার কি কাজ? হ্যাঁ, সন্ধ্যার পরে ছোট মানুষদের ছাদে আসতে বারণ জানো না তুমি? নক্ষত্র মনে মনে হেসে কুটি কুটি। আর এদিকে ভয় নয়নতারার বুক পিঁজরা থেকে প্রাণভোমরা উড়াল দিচ্ছে। সে নয়নতারাকে আরো ভয় দেখানোর লোভ সামলাতে পারল না। হাউ মাউ কাও। নয়নতারার রক্ত চুষে খাও। চিৎকার চেঁচামেচি করলে ঘাড় মটকে দিয়ে যাও। তুমি জানো আমি কোন গাছে থাকি? ওই তোমাদের ওই নিম গাছটা আছে না, যেটা তোমার বাবা কখনো কাটতে দেয় না। আমি ওই গাছেই থাকি। একা একা থাকতে বড় কষ্ট হয়। ব্যাচেলর লাইফ আর ভালো লাগে না, রান্নাবান্না নিজের করতে হয়। নইলে মাছ মাংস কাঁচা খাওয়া লাগে। দেখলাম তোমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তাই চলে এলাম। ভাবলাম সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে, একটাকে ধরে নিয়ে বিয়ে করে ওই গাছটাতে থাকব। জিন ভূতনির সুখী সংসার। নক্ষত্র হাসির কারণে আর বলতে পারছে না। তার পেট ফেটে হাসি আসছে। এখানে আসার পর এমন মজা সে আর পায়নি। 10টা না 5টা না, একটা মাত্র শ্যালিকা। তার সাথে আরেকটু মজা নেওয়া যাক। নক্ষত্র সিঁড়ির দিকে উকি দিল। না, এখন এদিকটায় কেউ আসবে না। আর এলে তো পায়ের শব্দ শোনাই যাবে। যা নিচু ছাদ, একতলা, সে লাফিয়েই পালাতে পারবে। এখন বরং তারাকে ভয় দেখিয়ে একটু মজা নেওয়া যাক। কিন্তু মেয়ে, আমি এখানে আসার পর থেকে শুধু তুমিই আমার সামনে পড়ছো। কি চাও, আমি তোমাকে ধরে নিয়ে বিয়ে করে ওই গাছে বাসা বাঁধি? আমাকে পছন্দ হয়েছে তোমার। নয়নতারা এর থেকে বেশি ভয় নিতে পারছিল না। সে জ্ঞান হারিয়ে হঠাৎ সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে নক্ষত্রের উপর ঢলে পড়ল। নক্ষত্র হাসি থামাতে পারছে না।
আবার নয়নতারাকে জ্ঞান হারাতে দেখে ওকে ছেড়ে দিতেও পারছে না। সে হাসতে হাসতেই বলল, আরে আরে, এই মেয়ে, নয়নতারা, এই তারা, জ্ঞান হারিয়ে ফেললে নাকি? কি আজব, একটু তো ভয়ই দেখাতে চাইছিলাম। আরে আমি মজা করছিলাম। এই নয়ন, সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। কেউ ছাদে আসছে। কে আসছে? এই বাড়ির কেউ এসে ওকে নয়নতারার সাথে এভাবে দেখে নিলে নিশ্চয়ই তাকে শুলে চড়াবে। এই রে, এইবার আর রক্ষে নেই। মজা করতে গিয়ে এবার মনে হয় একটু বেশিই করে ফেলেছি। বিয়ে করতে এসে লাশ হয়ে ফিরতে হবে মনে হচ্ছে। এরা আমাকে আস্ত ছাড়বে না। কেটে কুচি কুচি করে বাড়ির পেছনের পুকুরে ফেলবে। নক্ষত্র নয়নতারাকে কোলে তুলে নিল। সিঁড়ির মাথায় এসে উকি দিয়ে নিচে দেখার চেষ্টা করল। ইলা নিচু গলায় ডাকছে, নক্ষত্র, এই তুমি কি ছাদে? নক্ষত্র স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, অন্য কেউ আসছে না। ইলা আসছে। এই যাত্রায় তাহলে বেঁচে গেল সে। ইলা তাকে বাঁচিয়ে নেবে। ইলা নক্ষত্রের বুকে নয়নতারাকে দেখে অস্ফুট চিৎকার দিয়ে এগিয়ে এলো। এই তুমি আমার বোনের সাথে কি করো? আমি কিছু করি না। তোমার বোনই জ্ঞান হারিয়ে আমার চান্স নিচ্ছে। দেখো না কিভাবে আমার বুকে পড়ে আছে। ইলা এখনো কিছুই বুঝতে পারছে না। তার চোখ ছানাবড়া। নয়ন, নয়ন এখানে কেন? আর তুমি বা ওর সাথে ছাদে কেন? তুমি ভেবে এবারও আমি পেছনে থেকে ওকে জড়িয়ে ধরি। তোমার অবুঝ বোন আমাকে ভূত মনে করে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ইলার নক্ষত্রের উপর এত রাগ হলো। সে দুমদাম নক্ষত্রের গায়ে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, তুমি সত্যিই ভূত। মানুষ হয়ে জন্ম নেওয়া তোমার অনেক বড় একটা ভুল। তোমার তো ভূত হয়েই শেওড়া গাছে থাকার কথা ছিল। ভূত কোথাকার! আমার বোনকে ছাড়ো। ওকে আমার কাছে দাও। বারে, তুমি আমার উপর রাগ করছো কেন? আমি তো তোমাকে ছাদে আসতে বলেছিলাম। তোমার জায়গায় যে তোমার বোন চলে এসেছে তা আমাকে ভূত এসে বলে যাবে নাকি? ইলা নয়নতারাকে নিজের কাছে নিয়ে এলো। ওর সারা শরীর ঘামে ভেজা। বেচারি কম ভয় পেয়ে জ্ঞান হারায়নি নিশ্চয়ই। এমনিতেই নয়নের অন্ধকার, ভূত এসবে ভয় বেশি। সে কপট রাগী গলায় বলল, তুমি এখানে আমাদের বিয়ের জন্য বাবা মাকে রাজি করাতে এসেছ? নাকি ভয় দেখিয়ে আমার বোনটাকে মারতে এসেছো বলো তো? সন্ধ্যা থেকে বেচারিকে জ্বালিয়ে যাচ্ছ। এখন তো সীমাই পার করে ফেললে। ওর কিছু হলে আমি তোমাকে ছেড়ে দেব ভেবেছ? তোমার সব ভালোবাসা তো দেখছি বোনের প্রতি। যত দোষ এখন নক্ষত্র চৌধুরীর। আমি কি করে জানবো তুমি আসনি? এসেছে তোমার বোন। আর ওকে কি আমি ভূত সেজে ভয় দেখিয়েছি? অত বড় ধিঙ্গি মেয়ে নাকি ভূতে ভয় পায়? শুধু শ্বশুর শাশুড়িকে রাজি করানোর জন্য তোমাদের বাড়িতে পড়ে আছি। নয়তো কবেই চলে যেতাম। হয়েছে। তোমার আর উল্টো রাগ দেখাতে হবে না। নয়ন নড়ছে। ও পুরোপুরি জ্ঞান ফিরে তোমাকে এখানে দেখে ফেলার আগে তুমি কেটে পড়ো। নইলে কপালে দুঃখ আছে। শ্বশুর শাশুড়িকে আর রাজি করাতে হবে না। উনাদের হাতে রামকেলানি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। নক্ষত্র কথা বাড়াল না। সে ইলার উপর রাগ করেছে। তার অবস্থা হয়েছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর টাইপ। সে ছাদের সাথে লাগানো আম গাছটা বেয়ে 2 লাফে নিচে নেমে গেল। ইলা ওর জন্য চিন্তা করে পেছনে থেকে বলল, সাবধানে যাও। পড়ে গিয়ে হাত পা ভেঙ না আবার। নয়নের জ্ঞান ফিরছে। ইলা ওর গালে আলতো চাপড় দিয়ে ডাকছে, নয়ন, এই নয়ন, কি হয়েছে তোর? নয়নতারা চোখ খুলে আতঙ্কে হুড়মুড়িয়ে উঠে বসে আশেপাশে তাকায়। সেই লোকটাকে খুঁজছে ও। এটা লোক ছিল না ভূত তা এখনো সে বুঝে উঠতে পারছে না। ওর সামনে ইলাকে দেখে কাপা গলায় নয়নতারা বলল, আপু, আপু তুমি এখানে, এখানে একটু আগে। এটুকু বলে কথা শেষ না করে আরেকবার চোখ ঘুরিয়ে চারপাশে দেখে নিল সে। হ্যাঁ বল, কাউকে খুঁজছিস তুই? কাকে খুঁজছিস নয়ন? কে ছিল এখানে? আর তুই রাতের বেলা একা ছাদে কি করছিস? আমি এসে দেখলাম তুই নিচে পড়ে আছিস। জ্ঞান ছিল না তোর? আপু তুমি জানো না, আমাদের বাড়িতে জিন আছে আপু। সত্যিই আছে। আমি নিজের চোখে দেখেছি, কণ্ঠও শুনেছি। পুরুষ জিন আমার সাথে কথা বলেছে। বলতে বলতে নয়নতারা ফুপিয়ে কেঁদে উঠল। ইলার নক্ষত্রের উপর এত রাগ হচ্ছে। সব সময় তার বোনকে ভয় দেখায়। ইচ্ছে করছে নক্ষত্রটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে।
জিন হওয়ার শখ জেগেছে তার। এই পাগল, আমাদের বাড়িতে জিন আসবে কোত্থেকে? তোর হয়তো ভুল হয়েছে। বাবা মাসে মাসে আমাদের বাড়িতে মিলাদ পোড়ায় না? জিন থাকলেও ওই জিন আমাদের কারো কোন ক্ষতি করবে না, বুঝলি? জিনেরা ভালো হয়। ওরা মানুষের ক্ষতি করে না। কিন্তু ওই জিন আমার মুখ চেপে ধরেছিল। আমাকে দক্ষিণের ওই নিম গাছে নিয়ে যাবে বলছিল। আমার ভয় লাগছে আপু। ওই জিন যদি সত্যিই আমাকে নিয়ে যায়। নিবে না। আমি আছি না এখন তোর সাথে? আমাকে রেখে ওই বজ্জাত জিন তোকে নিবে না। আমি বাবার কাছে যাব। আমি আর কখনো ছাদে আসব না। সন্ধ্যার পরে তো নাই। নয়নতারার শরীরটা ভালো লাগছিল না। তাই সে রুমে এসে বসে আছে। অনেকক্ষণ ওকে ডাকার পরেও রুম থেকে বেরোয়নি সে। আজ ডান্স পারফরমেন্স করা তার পক্ষে অসম্ভব। দাঁড়ানোর জন্যেই পায়ে জোর পাচ্ছে না। নাচবে কিভাবে সে? ঝিনুক আপু রাগারাগি করবে। তবুও তার কিছু করার নেই। জিন যে তাকে নিতে এসেছে এই খবর তো আর ঝিনুক আপু জানে না। দক্ষিণের ওই নিম গাছে ভূত আছে এই কথা ছোটবেলা দাদিমাও বলতো। আজ তো নিজেই প্রমাণ পেল সে। দাদিমার কথাগুলো তারার মনে পড়ে গেল। অসতীন, আমারে টক্কর দিয়া দিন দিন সুন্দর হইতাছ। তোমার জিন দাদা আমারে ছাইরা না জানি কবে তোমার ঘাড়ে চাপে। সুন্দরী মাইয়াদের নিয়া এই হইল জ্বালা। দেখোস না আমারে কেমন রাইত বিরাইতে ছাদে ডাইকা নিয়া যায়। দাদিমার ওসব কথায় অনেক ভয় পেত সে। তবুও দাদিমা তার সাথেই যৎসব জিন ভূতের কথা বলতো। যেদিন সে ভূতের গল্প শুনত সেদিন রাতে বাবার মার রুমে ঘুমাত। ইলা আপুর সাথে থাকলে ভয় লাগত। আপু জড়িয়ে ধরতে দিত না। এজন্য বাবা দাদির সাথে রাগারাগিও করেছে কত। দাদি বাবার কথা শুনে হেসে বলতো, তোর এই মাইয়া সবার থেইকা আলাদা। এরে আমি অনেক পছন্দ করি। ভয় পাওয়াইয়া ওরে একটু শক্ত করি। জামাই বাড়ি যাওয়া লাগবো তো। অত ভয়ে ওর কাটবো কেমনে? বাবা তার বিয়ের কথা শুনে আরো রেগে যেত। আমার এই মেয়েকে বিয়ে দেব না আমি। আর দিলেও ঘরজামাই এনে রাখবো। মেয়েও আমার কাছে থাকবে, জামাইও। দুই মেয়েকেই কাজ ছাড়া করলে আমি বাঁচব নাকি? ওদের একজনকেও কাছে না পেলে আমি তো মরেই যাব। নয়নতারা, পর্ব ৩। জেরিন আক্তার নিপা। ঝিনুক নয়নতারাকে না পেয়ে রাগে গোজগোজ করতে করতে উপরে আসে। রুমে এসে দেখে নয়নতারা শুয়ে আছে। ঝিনুক রাগে দরজায় জোরে শব্দ করে রুমে ঢুকে। নয়নতারা ভয় পেয়ে এবারও চেঁচিয়ে উঠে, মাগো ভূত! ভূত না, তোর জম। তোরে আজ ঘরে এসে শুয়ে আসিস। ওদিকে তোর সিরিয়াল এসেছে। স্টেজে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি নাচতে পারবো না আপু। ঝিনুক ঝাঁঝিয়ে উঠে, মানে? তাহলে 1 সপ্তাহ আগে থেকে লাফাচ্ছিলি কেন? আচ্ছা কেন নাচবি না বল? আমার পা কাঁপছে। দাঁড়াতেই পারছি না। কেন? হয়েছেটা কি? একটু আগে পর্যন্ত তো ঠিকই ছিলি। তোরে যে মাঝে মাঝে কোন ভূতে ধরে। মিনমিন করল নয়নতারা। সত্যিই ভূত আমার পেছনে পড়েছে আপু। আসবি তুই নয়ন। আমি কিন্তু সত্যিই এবার রেখে যাচ্ছি। এক্ষুনি দেখবি চলে যাব তোদের বাড়ি থেকে। এই জন্যই আমি আসতে চাচ্ছিলাম না। মা যে কেন জোর করে নিয়ে এলো। তোরা তো আমার কোন কথাই শুনিস না। ঝিনুক আপু কি সত্যিই তার সাথে রাগ করে চলে যাবে এখন? বিছানা থেকে পা নামাল নয়নতারা। না চাইলেও বলল, চলো। আসছি আমি। তাড়াতাড়ি আয় বোন। মুক্ত কর আমাকে। ওরা নিচে যাবার সময় বারান্দায় ইমনের সাথে দেখা হয়ে গেল। ইমনের বিয়েরই এত আয়োজন হচ্ছে। সে এক পলক ঝিনুককে দেখে নয়নতারাকে বলল, নিচে যা তুই। ঝিনুকের সাথে আমার একটু দরকার আছে। আচ্ছা। নয়নতারা চলে গেলে ইমন ঝিনুকের কবজি চেপে ধরল। চোখ গরম করে বলল, কি চাইছিস তুই? এসব কেন করছিস? ঝিনুক কিছু না বোঝার মতো করে বলল, কি করছি আমি? তুমি কিসের কথা বলছো? ইমনের রাগ আরো বাড়ল। ঝিনুককে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। দেয়ালের সাথে ওকে চেপে ধরে দাঁত কিরিমিরি করে বলল, অ্যাক্সের বিয়েতে ভালোই এনজয় করছিস। নাচছিস, গাইছিস। সব কাজে সবাইকে সাহায্য করছিস। এত ফুর্তি কোথায় থেকে আসে তোর? ঝিনুক কপাল কোঁচকাল। ঠোঁট বাঁকিয়ে বলল, ও মা, করব না? তুমি আমার এক্সের পাশাপাশি আমার মামাতো ভাইও। আমার 10টা না 5টা না, একটা মাত্র এক্স কালসাপ। তুমি বিয়ে করছো। ফুর্তি করার দিন তো আমারই।
তোর কষ্ট হচ্ছে না? কষ্ট? হাসাও তুমি। কষ্ট কেন হবে? আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। মামা মামির পছন্দের মেয়েকে বিয়েও করছো। বোন হিসেবে ভাইয়ের বিয়েতে আনন্দ করব না? ব্রেকআপ আমি করেছিলাম, তুই না। তবুও কষ্ট হচ্ছে না তোর? না। অনেক ভেবেচিন্তে যা বুঝলাম, তোমাকে বিয়ে করলে আমি সুখী হতাম না হয়তো। যা রাগ তোমার। এমন রাগী স্বামী দিয়ে আমার পোষাবে না। আমার দরকার যে আমার কথায় উঠবে বসবে, আমার কথাই শেষ কথা হবে এমন টাইপ বর। তুমি ওই মেয়েকেই বিয়ে করো। তোর কারণে আমাদের ব্রেকআপ হয়েছে। তোর দোষে। তবুও তুই এতটা স্বাভাবিক থাকতে পারছিস কিভাবে? ঝিনুক তীক্ষ্ণ চোখে ইমনকে দেখে হেসে বলে, কেন তোমার কষ্ট হচ্ছে? নিজেই ব্রেকআপ করে এখন আফসোস হচ্ছে? মনে মনে পস্তাচ্ছ নাকি? ভাবছো রাগগোসা ঝেড়ে ফেলে আবার প্যাচাপ করে ফেলি? না, এখন ওরকম মনে হলেও লাভ নেই। অনেক দেরি হয়ে গেছে। বিয়ের কাজ সব শেষ। 4টা গানে নাচ তৈরি করেছি। এখন তুমি বিয়ে না করলে আমার কষ্ট মাটি হবে। ঝিনুক খুব সহজভাবে কোন খারাপ লাগা ছাড়াই কথাগুলো বলেছে। ইমন নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারল না। ঝিনুকের চুল মুঠো করে ধরে ক্রোধে চাপা গলায় বলল, হারামির বাচ্চা, যা আমারও কষ্ট হচ্ছে না। বিয়ে তো আমি করবই। আমার বাসরঘর তোকেই সাজাতে হবে। হানিমুনেও তোর চোখের সামনে দিয়েই যাব। হানিমুন থেকে ফিরেই তোকে ফুপি বানাবো। দেখে রাখিস তুই। বউকে এত ভালোবাসবো যে তুই দেখে জলে পড়ে মরে যাবি। বিয়ে তো হবেই হবে। না হওয়ার কোন প্রশ্নই আসে না। দেখি কার বাপের সাধ্য আছে যে এই বিয়ে আটকায়। তোর মতো নাগিনকে বিয়ে না করে আমার জীবন বেঁচে গেল। ইমন রেগেমেগে ঝিনুককে ধাক্কা দিয়ে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কপাল বাড়ি খেল ঝিনুক। সাথে সাথে জায়গাটা ফলে গেল। আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে দরজার দিকে তাকিয়ে হেসে ঝিনুক বলল, যাও না। ধরে রাখলো কে? বিয়ে করো, বাসর করো, বাচ্চার বাপ হও। তাতে আমার ডট ডট ডট। শালা খাটাস। ইস, কপালটা ফাটিয়ে দিল। বিয়ে যে কত মজা তা করার পরই বুঝবি। এক্স কালসাপ কোথাকার। তোর কিচ্ছু যায় আসে না তাহলে এত রাগ দেখাচ্ছিস কেন? হ্যাঁ, আমার মতো তুইও তোর বিয়েতে এনজয় করো না শালা। ঝিনুক কপালে হাত বোলাতে বোলাতে বারান্দা দিয়ে গান গাইতে গাইতে যাওয়ার সময় নক্ষত্রের সাথে ধাক্কা খেল। নক্ষত্র 2 হাত উপর তুলে সারেন্ডার করার মতো দাঁড়িয়ে গেল। ঝিনুক হেসে ফেলে বলল, কি জামাই সাহেব, কোথায় যাওয়া হচ্ছে হুম? আমার বোনকে খুঁজছেন? নক্ষত্রের চোখ বড় হয়ে গেল। হায় হায়, এসব জানলো কিভাবে? ঝিনুক নক্ষত্রের মুখের চেহারা দেখে একদফা খিলখিল করে হাসল। আমি সবই জানি ভাই। এসবে আমার বহুত এক্সপিরিয়েন্স আছে। তোমরা নতুন জুটি। খুব সহজেই বোঝা যায়। চাইলেও আবেগ লুকাতে পারো না। ঝিনুক হাসছে। নক্ষত্র অপরাধী মুখ করে কিছু বলতে যাওয়ার আগে ঝিনুক বলল, ভয় নেই, আমি কাউকে বলবো না। তবে ইলার সাথে একটু বোঝাপড়া করতেই হবে। খবিশটা আমাকে কিচ্ছু জানালো না। কিভাবে পারলো? হ্যাঁ, আমাকে ছাড়া এত প্ল্যানিং করে তোমাকে আকিবের বন্ধু সাজিয়ে সোজা বাড়ি নিয়ে এলো। এত সাহস বাবা! গাধীটার তাহলে বুদ্ধিও আছে। ভয় কাউকে জানায়নি। আমাকে ভয় কিসের ভাই? আমি তো আরো সাহায্য করতাম। এখন করুন তাহলে। এই আমি তোমার ছোট হব। আপনি আপনি করে আমার বয়স বাড়িয়ে দিও না। নক্ষত্র হাসল। বলল, সম্পর্কে তো বড়। তবুও আমার থেকে বড় কারো মুখে আমি আপনি ডাক শুনতে পারবো না। আমাকে তুমি তুমি করেই বলো। এখন চলো চলো, নিচে নাচ হবে। তোমার জন নাচবে। দেখবে চলো। ঝিনুক কোন দ্বিধা ছাড়াই নক্ষত্রর হাত চেপে ধরে ওকে টেনে নিয়ে যেতে লাগলো। নক্ষত্র কিছুটা সংকোচ বোধ করলেও ঝিনুক খোলামেলা মনেই ওকে আপন করে নিয়েছে। আসলে ঝিনুক ইমনকে জ্বালানোর জন্য নক্ষত্রর সাথে একটু বেশি বেশিই করছে। ইমন ঝিনুককে নক্ষত্রর হাত ধরে হাসতে হাসতে নিচে আসতে দেখে মনে মনে জলে পড়ে খাক হয়ে গেল। নাগিনটা ওই ছেলের হাত পেঁচিয়ে রেখেছে। এবার গিলে খাবে। এই কালনাগিনীকে আমি ভালোবেসেছিল। ছ্যাহ, আমিও দেখব তুই কাকে বিয়ে করিস। কোন ছেলে তোকে বিয়ে করতে আসে। তোর এমন এমন পিক আমার কাছে আছে না, যা দিয়ে এক চুটকিতে আমি তোর বিয়ে ভেঙে দিতে পারবো। কষ্ট হচ্ছে না তার। বিয়ে বাড়িতে মজা করছে।
কাজিন আবার নাকি এক্স শালি খচ্চর নারী। ঝিনুক দূর থেকেই ইমনের মন পোড়ার গন্ধ পাচ্ছে। এটাই তো চাইছিল সে। ইমনকে দেখেও এড়িয়ে গেল। ওর থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলল, লে হালুয়া মুভির ওই ডায়ালগটা মনে আছে না তোর? দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। জল শালা, জলে পুড়ে শেষ হয়ে যা। প্রথমে ছোটদের নাচ শেষ হলো, তারপর ছেলেরা, তারপর মেয়েরা নাচবে। ইলা স্টেজে ওঠার সাথে সাথে সবাই হৈ হৈ করে উঠল। নক্ষত্রর দিকে তাকিয়ে লজ্জা পেল ইলা, তবুও নাচ শেষ করল। নক্ষত্র মুগ্ধ হয়ে ইলার নাচ দেখল। তারপরই নয়নতারার পালা। সেও খুব সুন্দর করেই নাচ শেষ করল। কিন্তু নাচ শেষে সবার বাহবা আর হাততালি পেয়ে লজ্জায় তাড়াতাড়ি স্টেজ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল। তখন আর কে নাচ দেখবে? সবাই ব্যস্ত হয়ে ওর কাছে ছুটে গেল। এক একজন এক এক জিনিস আনার জন্য চিৎকার চেঁচামেচি করছে। বাবা বললেন, বরফ আনো। ইলা, বাবলু কেউ বরফ নিয়ে আয়। আহা, কিভাবে পড়ে গেলি মা? দেখে হাঁটতে পারিস না তুই? এত বড় হয়েও বাচ্চা মেয়েদের মতো যখন তখন যেখানে সেখানে হুচট খেয়ে পড়ে যাস। আজ তো পাটাই ভেঙে ফেললি। ইস, ব্যথা হচ্ছে রে মা। ওর ফুপুরা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছে। কই রে তোরা? দরকারের সময় একটাকেও পাওয়া যায় না। কেউ কি ডাক্তার ডেকেছে? আরে এই ঝিনুক। ইমন একটা চেয়ার এনে বোনকে সাবধানে বসিয়ে দিল। সে এই মুহূর্তে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। দিশাহারা ভাবে এদিকে ওদিকে তাকাচ্ছে। ইলা তো কেঁদেই ফেলেছে। বারবার একই কথা বলছে। পাটা ভেঙেই গেল। বেশি ব্যথা পেয়েছিস? বাবা আস্তে ধরো, আরো ব্যথা পাবে। নক্ষত্র একটু দূরে দাঁড়িয়ে এই সার্কাস বাড়ির লোকজনের সার্কাস দেখছিল। বিরক্ত হচ্ছিল সে। এতগুলো মানুষ কেউ কাজের কোন কথা বলছে না। হুদাই চিৎকার চেঁচামেচি হাহুতাশ করে যাচ্ছে। বিপদের সময় একটা মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে না। ছোটরা তো নাই, বড়রাও আরো বেশি বেশি করছে। এরকম আরো 1 ঘন্টা চলতে থাকবে তবুও কেউ আসল কাজ করবে না। এগিয়ে গেল সে, নয়নতারার কাছে গিয়ে দাঁড়ালো। ইলার বাবাকে বলল, আমাকে একটু দেখতে দিবেন? উনি নক্ষত্রর মুখের দিকে তাকালেন। ইতস্তত করে বললেন, তুমি পারবে? দেখি তো আগে। বলতে বলতে নক্ষত্র এক হাঁটু গেড়ে বসে পড়ে নয়নতারার পা নিজের হাতে নিল। নয়নতারার পায়ে হাত দেওয়ার আগেই ওর বাবা বলল, দেখো বাবা, ব্যথা দিও না। একটু আস্তে। নয়নতারা পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। অচেনা একটা মানুষ তা পা ধরছে। তার থেকে বড় আসল কথা, ব্যথার সাথে সাথে পায়ে কাতুকুতুও লাগছে। নক্ষত্র নয়নকে কিছু বলার আগে ইমন ধমক দিল, ওকে দেখতে দে না। বেঁকে যাচ্ছিস কেন? পা সোজা করে রাখো। ঢিল দে। পাথর হয়ে থাকিস না। এতটা কেয়ারলেস হলে কিভাবে হবে? নক্ষত্র এই বাড়ির মানুষগুলোর কাণ্ড দেখে মনে মনে না হেসে পারছে না। এরা সামান্য ব্যাপারেও অস্থির হয়ে যায়। বাড়ির কারো কিছু হলে তো কথাই নেই। আর তার পরিবার, হাহ, পরিবার কাকে বলে? কোনটাকে পরিবার বলে? পরিবার শব্দটার আসল মানে কি? এদেরকে পরিবার বলে, নাকি তার পরিবারকে? যেখানে বাবা মাসে 25 দিনই দেশের বাইরে থাকে। মা তার ফ্রেন্ড, পার্টি, জিম, ফিটনেস নিয়ে ব্যস্ত থাকে। একমাত্র ছেলে কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে তার খোঁজ রাখার প্রয়োজন মনে করে না। এত বড় একা বাড়িতে ছোট থেকেই বাবা মার অবহেলা পেয়ে বড় হয়েছে। যার ফলে সময়ের সাথে সাথে বাবা মার সাথে দূরত্বটাও এতটা বেড়েছে যা চাইলেই এখন মেটানো যাবে না। একটা বাচ্চা বড় হওয়ার জন্য তার শুধু ভালো জামাকাপড়, দামি খেলনা চাওয়ার আগে সবকিছু পেয়ে গেলেই হয়? বাবা মার ভালোবাসা কিচ্ছু না? বাবা মা 1 মাসে তাকে এত হাতখরচ দেন যে 3 মাস আর চাইতে হবে না। তবুও প্রতি মাসেই দিয়ে যাবে। সেই টাকা দিয়ে সে মদ খাচ্ছে না জুয়া খেলছে নাকি মেয়েদের পেছনে ওড়াচ্ছে সেই খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। তাদের ধারণা টাকা দিয়েই দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা। ছেলের আর কোন চাওয়া থাকতে পারে না। দীর্ঘশ্বাস ফেলল নক্ষত্র। আবার একবার চোখ ঘুরিয়ে পুরো পরিবারটাকে দেখে নিল। নয়নতারা 4, জেরিন আক্তার নিপা। নয়নতারা পা টেনে নিয়ে ইতস্তত গলায় বলল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তখন ঝিনুক এসে হাজির। তেতে উঠে সে বলে, কচু ঠিক আছিস? ঠিক মতো হাঁটতে পারিস না এখনো?
এখন আবার মুখে মুখে চাপা করছিস। চুপ করে বস। মামা ডাক্তার ডাকছে। অসহায় মুখে নয়নতারা ঝিনুকের দিকে তাকায়। আবার ডাক্তারও ডাকা লাগবে? অবশ্যই। পা ভেঙে গেলে ডাক্তার ডাকা লাগবে না? ল্যাংড়ি হয়ে বসে থাকলে বিয়ে হবে না। নক্ষত্র এতক্ষণ চুপ করেছিল। হাড্ডি তো ভাঙেনি, মচকেও যায়নি। বেকায়দায় পাপড়ে সামান্য একটু ব্যথা পেয়েছে। জায়গাটা লাল হয়েছে মাত্র, এখনো ফলে ওঠেনি। তাতেই এরা যা করছে। পা ভেঙে গেলে মনে হয় শহর জুড়ে হরতাল লাগিয়ে দিত। সে বলল, ডাক্তার ডাকতে হবে না। কিছুই হয়নি। ঝিনুক অবাক। কিছু হয়নি মানে? কত ব্যথা পেল? নক্ষত্র সত্যিই এবার বিরক্ত হলো। এরা নিজেরাই তো তাহলে এক একজন ডাক্তার। হাড্ডি ভেঙে গেলে বা চমকে গেলে পা ফলে ব্যাং হয়ে যেত। পায়ে হাত দেবার সাথে সাথে ব্যথায় চিৎকার করে জ্ঞান হারাত। যেহেতু এসব কিছুই হয়নি তাহলে চোট খুবই সামান্য। সে এতক্ষণ ধরে নয়নতারার পা ম্যাসাজ করে দিয়েছে। সামান্য ব্যথা পেয়েছিল, এখন ঠিক আছে। তারা তুমি পা ফেলো তো। দাঁড়াও দেখি এখনো ব্যথা আছে কিনা। একটু হাঁটো। নয়নতারা একবার ইমন, একবার ঝিনুক, তারপর নক্ষত্রর দিকে চেয়ে উঠে দাঁড়ালো। নিচে পা ফেলে হালকা ভর দিল। না, ব্যথা নেই। তারপর একটু হাঁটল। কোনো ব্যথাই নেই। হাসি মুখে ঝিনুকের দিকে ফিরে বলল, সত্যিই ব্যথা নেই। ঝিনুক যারপর নাই অবাক হলো। এটা কি করে সম্ভব? অবিশ্বাস্য চোখে নক্ষত্রকে দেখল সে। তার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, আপনি কি ডাক্তার? নক্ষত্র হাসল। একবার নয়নতারাকে দেখে বলল, এখনো লাইসেন্স প্রাপ্ত ডাক্তার না হলেও আর 1 বছরের মধ্যে হয়ে যাব। মেডিকেল স্টুডেন্ট। আপনি ডাক্তারি পড়ছেন? হ্যাঁ। ঝিনুক ইলার জন্য মনে মনে গর্ববোধ করল। চালাক মেয়েটা ডাক্তার পোলা পটিয়ে নিয়েছে। খুশিতে গদগদ করে সে ইমনকে দেখিয়ে নক্ষত্রর হাত ধরে বলল, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের নাচের বাকি পর্বটা শুধুমাত্র আপনার জন্য ভণ্ডুল হয়নি। আপনি বসুন না। আবার নাচ শুরু হবে। বরের নাচ তো দেখাই হলো না। সবাই এসে নয়নতারাকে হাঁটতে দেখে আকাশ থেকে পড়তে লাগল। তার একমাত্র ফুপু বলল, ভাঙা পায়ে হাঁটছিস কিরে তুই? পা ভাঙেনি ফুপু। ভাঙলে হাঁটতে পারতাম। ছোট মেয়ে, তুই কি জানিস ভেঙেছে নাকি ভাঙেনি? ডাক্তারি বিদ্যার কিছু বুঝিস তুই? আমি জানি পা ঠিকই ভেঙেছে। ফুপু তুমি। নক্ষত্র হেসে ফেললে নয়নতারা কথা শেষ করতে পারল না। এত লজ্জা লাগছে তার। নিজের ভুলে পড়ে গিয়ে কি কানটাই না বাঁধিয়েছে। লোকটা মনে মনে তাকে কি ভাবছে। হ্যাঁ, নক্ষত্র ঝিনুকের মার কথা শুনে হাসছে। যার পা ভেঙেছে সে জানে না, উনি নাকি ঠিকই জানেন। বোঝা যাচ্ছে এখন পা না ভাঙলেও জোর করে ভাঙাবে। তারপর ডাক্তার এসে রায় দিলে এরা মেনে নিবে। ঝিনুক মাকে ধমক দিল, আহ মা, নয়নের পা ভেঙেছে আর ও জানবে না। বলছে তো ওর কিছু হয়নি। তবুও তোমরা। আর ডাক্তার সাহেব নিজেই বলেছেন ওর কিচ্ছু হয়নি। সামান্য ব্যথা। চোখ কপালে তুললেন মহিলা। ডাক্তার সাহেবকে? কখন এলো ডাক্তার? আসতে হবে কেন? এই বাড়িতেই তো আছে। উনিই তো নয়নের পা ঠিক করে দিয়েছেন। ঝিনুক নক্ষত্রকে দেখিয়ে কথাগুলো বলেছে। সবাই এই কথা জানার পর এবার নক্ষত্রকে নিয়ে পড়ল। তার প্রশংসা এক এক জনের মুখে খইয়ের মতো ফুটছে। ধন্যবাদ ও দোয়া দিয়ে দিয়ে তাকে ভরিয়ে তুলেছে। নক্ষত্র মনে মনে হাসল। যাক, এদের মনোযোগ আকর্ষণ করা গেছে তাহলে। তার দিকে ওরা নজর দিয়েছে। নয়নতারার জন্য সবার চোখে আজ তার বিশেষ স্থান হয়েছে। সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে। এভাবে চললে বেশি দিন লাগবে না। অল্প দিনেই এই বাড়ির জামাই হয়ে যেতে পারবে। সবাই আবার স্টেজে ফিরে গেছে। ঝিনুক মাইক হাতে নিয়ে স্টেজে উঠে সবার উদ্দেশ্যে কিছু বলছে। নক্ষত্র এদিক ওদিক নয়নতারাকে খুঁজল। ও ব্যথা পেয়েছে বলেই তার কাজ এতটা সহজ হয়েছে। অজান্তেই হোক নয়নতারা তাকে সাহায্য তো করেছে। একটা ধন্যবাদ তো দিতেই হবে। তখনই ইলা ওর পাশ দিয়ে যেতে যেতে বলল, বাহ, তোমার নাম সবার মুখে মুখে। তুমি তো সবার কাছে হিরো হয়ে গেছো। নক্ষত্র ফিরে ওকে দেখতে দেখতে ইলা স্টেজের কাছে চলে গেল। সে হেসে ফেলল। স্টেজে এখন আকিব উঠেছে। কোন গানে নাচবে সেটা খোঁজা হচ্ছে। সবার ওই পাশে একটা চেয়ারে নয়নতারা বসে আছে। বড় ভাই বোনদের কাণ্ড দেখে হাসছে সে।
নক্ষত্র মুচকি হেসে তার দিকে এগোলো। আকিবের নাচ দেখার মতো ছিল না। বারবার এক স্টেপই করে যাচ্ছিল। বাড়ির লোক হৈ হৈ গালাগালি করে ওকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। সবার পরে এবার ঝিনুকের পালা। ঝিনুক ওড়না বেঁধে নিয়ে চোখে কালো সানগ্লাস লাগিয়ে স্টেজে উঠেছে। মনে হয় কালা চশমা গানে নাচবে। নয়নতারা বসেছিল। তার মুখে হাসি লেগেই আছে। নক্ষত্র পেছনে থেকে গিয়ে ওর কাঁধের উপর ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ধন্যবাদ। ভয় পেয়ে লাফিয়ে উঠে নয়নতারা। হুড়মুড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নক্ষত্র মুচকি হেসে অন্যদিকে চলে গেল। নয়নতারা হাত পা কাঁপছে। সেই স্মেল, এই ঘ্রাণ তার নাকে চেনা চেনা ঠেকেছে। হ্যাঁ, চেনাই, এই ঘ্রাণের সাথে পরিচিত সে। তখন ছাদে নয়নতারা বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে নক্ষত্রের দিকে তাকিয়ে আছে। জিনটা যখন পেছনে থেকে তাকে ঝাপটে ধরে রেখেছিল, তখন এই স্মেল পেয়েছে সে। এখন ঠিকই এই স্মেলই আকিব ভাইয়ার বন্ধুর সাথেও পেয়েছে। বিড়বিড় করল নয়নতারা, তাহলে কি উনি আমাকে ভয় দেখানোর জন্য এসব করেছেন? কান্না পেয়ে গেল নয়নতারার। সে ভয় পায় জেনেও কেউ এরকম কিভাবে করতে পারে? আকিব ভাইয়ার বন্ধু এতটা বাজে? তাকে ভয় পাইয়ে মজা নিয়েছে, এখন আবার ধন্যবাদ বলছে। কিন্তু ধন্যবাদ কেন? উনার তো সরি বলা উচিত ছিল। সরি না বলে ধন্যবাদ বলছে। পাগল লোক। সবার আড়ালে আমাকে একা পেয়ে ভয় দেখায়, আবার সবার সামনে ভালো মানুষ সাজে। নয়নতারার মাথায় আরেকটা প্রশ্ন উকি দিল। তখন সন্ধ্যায়ও কি এই লোকই? মুখ হা হয়ে গেল তার। হ্যাঁ, কারেন্ট চলে গেলে অন্ধকারের মাঝে এই লোকই তার মুখ চেপে ধরেছিল। একই স্মেল ওই সময়ও পেয়েছে সে। তখন খেয়াল করেনি। এখন সব ক্লিয়ার হয়েছে। আল্লাহ, লোকটা তো ভয়ঙ্কর বাজে। আকিব ভাইয়া ওর বন্ধুর ব্যাপারে জানে? উহু, জানলে নিশ্চয় ওকে বাড়িতে নিয়ে আসতো না। একটা ক্যারেক্টারলেস লোক এই বাড়িতে সবার চোখের সামনে ভালো মানুষ সেজে ঘুরছে। ছি, সবার সামনে সাধু পুরুষ, আড়ালে গেলেই তার নোংরা চেহারা বেরিয়ে আসে। মেয়েদের সাথে অসভ্যতা করে। আমার সাথেই 2 বার করেছে। বাবাকে বলতে হবে। এই লোককে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে বাবা। আকিব ভাইয়া এরকম মানুষকে বন্ধু বানায় কেন? স্টেজে ঝিনুক নাচছে। নাচের মাঝে সে নেমে এসে ইমনের হাত ধরল। গান এখনো বাজছে। সে ইমনকে টেনে স্টেজে নিয়ে যাচ্ছে। ইমন রাগ হয়ে উঠলেও বাকি সবার উৎসাহে তাকে বাধ্য হয়েই ঝিনুকের সাথে যেতে হলো। মনে মনে রাগে ফেটে পড়লেও বাইরে তা দেখানো সম্ভব হচ্ছে না। বাড়ির সবাই এখানে উপস্থিত। ঝিনুক তাকে টেনে আনায় মাইন্ড করবে তো দূর, বরং ওরা ঝিনুকের এই কাজে আরো মজা পাচ্ছে। তাকেও নাচার জন্য অনুরোধ করছে। ইমন না নাচলেও ঝিনুক তাকে ছাড়ছে না। দাঁতে দাঁত চেপে মূর্তি হয়ে ঠাই দাঁড়িয়ে আছে সে। এই ঝিনুককে কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ইমন মনে মনে বলল, একা পাই তোকে কালনাগিনী, মজা দেখাবো। তোর ঠ্যাং যদি আমি ভেঙে না দিয়েছি তাহলে আমার নামও ইমন না। ভাঙা ঠ্যাং নিয়ে নাচিস তুই? ইমনের রাগ দেখে ঝিনুকের মজা লাগছে। আজকের জন্য যথেষ্ট বিনোদন হয়েছে। গান শেষে দাঁড়িয়ে গেল সে। ইমন সাথে সাথে নেমে গেল। ঝিনুক হাঁপাচ্ছে। আর চোখে ইমনের চলে যাওয়া দেখে বলছে, শালা কালসাপেক্স, বিয়ে করবে তুমি? করো না, করো, কে আটকাচ্ছে তোমাকে? তোমার বিয়ে করার শখ যদি মিটিয়ে না দিয়েছি না তাহলে আমার নামও ঝিনুক না। অনেক রাত করে সবাই ঘুমাতে গেল। বাকি দিনগুলোর মতো যে যার রুমে না ঘুমিয়ে যে যেখানে জায়গা পেল সেখানেই শুয়ে পড়ল। নয়নতারা মা, ফুপুর সাথে শুয়েছে। মাকে আকিব ভাইয়ার বন্ধুর কথা বলবে ভেবেও আর বলা হলো না। কাল হলুদ। অনেক আয়োজন। বাড়িতে অনেক লোক, আত্মীয় স্বজন সবাই। বিয়ে বাড়িতে এই কথা তুলে নতুন করে কোন ঝামেলা তৈরি করা ঠিক হবে না। ইমন ভাইয়ার বিয়ে শেষ হয়ে গেলে তখন তো লোকটা চলেই যাবে। শুধু যতদিন লোকটা এখানে আছে ততদিন ওর থেকে একটু সাবধানে থাকতে হবে। তাহলেই হলো। নয়নতারা ঠিক করল ভুলেও ওই লোকটার কাছে যাবে না আর। ওই লোক আশেপাশে থাকলেও সে চলে আসবে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করল নয়নতারা। মনে মনে ভাবল, কি বাজে লোক, ও আবার আমার পা ধরেছিল। এ বাড়িতে আসার ওর উদ্দেশ্য কি? বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর মেয়ের দেখা পাবে বলে বন্ধুর বাড়িতে এসেছে।
এখানে এসেও বন্ধুর বোনের সাথে। ছি, নয়নতারার ঘুম আসছে না। মানুষটাকে দেখে তো ভালোই মনে হয়। ভেতরে ভেতরে যে শয়তান নাচে তাকে বলবে। সকালেই ঝিনুক আপু আর ইলা আপুকে বলতে হবে। ওরা ওকে টাইট দিয়ে ছাড়বে। ছ্যাচড়া ছেলে। আকিব ভাইয়াটা মানুষ পেল না বন্ধু বানানোর জন্য। বাড়ির সবাই যখন ঘুমে তখন ইলা চুপি চুপি নক্ষত্রর সাথে দেখা করতে আসে। হাতে পানির বোতল। কারো সামনে পড়ে গেলে বাহানা বানাতে পারবে যে পানি খেতে এসেছে। নক্ষত্রর ঘুম নেই। নিজের ঘর ছাড়া সে ঘুমাতে পারে না। এখানে এসেছে আজ 2 রাত ধরে, মনে হয় 3 ঘন্টাও ভালো করে ঘুমাতে পারেনি। ইলাটাও তার খোঁজ নেয় না। কার জন্য এত কষ্ট করছে সে? ইলার জন্যই তো নাকি? সে তো পরিবারকে সময় দিয়ে ওর কথা বলেই যায়। ইলা বারান্দা দিয়ে আসছিল। নক্ষত্র একটানে ওকে পাশের দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল ইলা। নক্ষত্রকে দেখে সামলে নেয়। রেগে গিয়ে বলে, তুমি হার্ট অ্যাটাক করাবে নাকি? এখন তোমার আসার সময় হলো? কতক্ষণ ধরে পুরো বাড়ি পায়চারি করে যাচ্ছি আমি। সবাইকে তো ঘুমাতে দিবে নাকি? জেগে থেকে কেউ দেখে ফেললে। তবে আজ তুমি যা করেছ তাতে আমাদের বিয়ের কথা উঠলে বাড়ির অনেকেই রাজি হয়ে যাবে। ফুপু তো আকিবকে তোমার বাড়ি কোথায়, বাবা মা কি করে এসব জিজ্ঞেস করছিল। তারও একটা মেয়ে আছে। ইলার মুখ বাঁকানো দেখে হেসে ফেলল নক্ষত্র। মেয়ে মানুষগুলা এতটা জেলাস হয় কেন? আমি কোন প্ল্যান বানানোর আগে তোমার বনি একটা পথ করে দিল। হাতুড়ি ডাক্তারি বিদ্যা দেখিয়ে টুক করে কয়েকজনের মন জয় করে নিলাম। হুম। নয়নতারা। পর্ব 5। জেরিন আক্তার নিপা। পোস্টটা যারাই পড়বেন কমেন্ট না করলেও অন্তত রিয়েক্ট করবেন। পেইজের রিচ একেবারেই কমে গেছে। পরের দিনটা নয়নতারা নক্ষত্রকে দেখলেই দৌড়ে পালায়। এই অসভ্য লোকের সামনে পড়া যাবে না। কি বাজে লোক। ছুটতে ছুটতে ঝিনুকের সাথে ধাক্কা খেল নয়ন। ঝিনুক হাতে ব্যথা পেয়ে চোখ পাকিয়ে ওর দিকে তাকায়, হাত ডলতে ডলতে ধমক দিয়ে বলে, চোখের মাথা খেয়েছিস নয়ন? ধাক্কা দিলি কেন? নয়নতারা নক্ষত্রের দিকে চোখ রেখে বলে, সরি আপু, ইচ্ছে করে দিইনি। ঝিনুক নয়নের দৃষ্টি অনুসরণ করে নক্ষত্রের দিকে দেখে। নয়নটা এরকম ভয় পাচ্ছে কেন? কি হয়েছে রে? কাকে দেখে ছুটছিস তুই? আপু, তোমার সাথে আমার ভীষণ জরুরি একটা কথা আছে। হ্যাঁ তো বল না। এখানে না, রুমে আসো তুমি। জ্বালাস না তো নয়ন। এখন আবার রুমে যেতে পারবো না। হলুদ বাটা হয়েছে নাকি দেখতে হবে। মা বলেছে, বাটা না হলে তোর ফুপু আমাকে বেটে ফেলবে। আসো না আপু, অনেক দরকারি কথা। প্লিজ। আচ্ছা চল, কিন্তু বেশি সময় নিবি না। বর্ণনা ছাড়া আসল কথাটা বলবি শুধু। হুম। যেতে যেতে ইলাকে পেয়ে গেল। ঝিনুক ইলাকে ধরে নিল। চল নয়ন, যেন কি দরকারি কথা বলবে। ঘরে গিয়ে নয়নতারা কাল সন্ধ্যা থেকে ছাদে যা যা হয়েছে সব বলল। তার মনের কথাও বলল। লোকটা ভালো না আপু, ভীষণ বাজে লোক। আমাকে ইচ্ছে করে ভয় দেখিয়েছে। ছাদে তো জড়িয়েও ধরেছে। আপু যাবার আগেই আবার আমাকে রেখে পালিয়ে গেছে। আকিব ভাইয়ার ওই বন্ধুর চরিত্রে সমস্যা আছে। আমি এসব কথা কাউকে বলিনি। একবার ভেবেছিলাম বাবাকে বলবো। বাবা কেমন রাগী জানোই তো। সেই ভয়ে বলিনি। ইমন ভাইয়ার বিয়েতে আমার জন্য কোন ঝামেলা হলে আমার খারাপ লাগবে। নয়নতারার কথা শুনে ইলা কাশতে লাগলো। ঝিনুক বড় বড় চোখ করে ইলার দিকে তাকাচ্ছে। নয়ন মিথ্যা কথা বলার মেয়ে না, কিন্তু ওই ব্যাটা তো ইলারে পছন্দ করে। ও কেন ইলার বোনের সাথে এমন করবে এটাই ভেবে পাচ্ছে না ঝিনুক। ইলা কোনোরকমে কাশি থামিয়ে বলল, তুই এসব কথা আর কাউকে বলিসনি তো নয়ন? নয়নতারা মাথা নাড়ল। উহু, তোমাদেরই বলেছি শুধু। ঝিনুক নয়নের কথা অবিশ্বাস করতে পারছে না। আবার নক্ষত্র এরকম করতে পারবে এটাও বিশ্বাস হচ্ছে না। তুই শিওর তো নয়ন? নক্ষত্রই তোর সাথে এসব করেছে? হ্যাঁ, মানে আমি মুখ দেখিনি। তবে ওই লোকের সাথে যেমন গন্ধ ছিল, উনার গা থেকেও একই রকম স্মেল আসছিল। এটুকু শুনে ইলা স্বস্তির শ্বাস নিল। যাক নয়ন, তাহলে মুখ দেখেনি। অনুমান থেকেই এসব বলছে। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে নয়ন। উনি তেমন মানুষ না। তুই যা বলছিস সেটা তো সম্ভবই না। ভুল না আপু, সত্যিই ওই লোক ভালো না।
ইলা ঝিনুককে চোখে কিছু ইশারা করল। ঝিনুক বুঝে গেল। সেও ইলার সাথে সুর মেলাল। নয়ন, এটা কিন্তু ঠিক না। কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া এত বড় অপবাদ দেওয়া ঠিক না। হতে পারে সবই তোর ভুল ধারণা। মানুষটা মোটেও তেমন না। একজন নির্দোষ মানুষকে শুধুমাত্র সন্দেহ করে প্রমাণ ছাড়া তাকে অপমান করা ঠিক হবে না। তোর এরকম কাজে আকিব লজ্জিত হবে। ঝিনুক আপু ঠিকই বলছে নয়ন। তোর কোথাও ভুল হচ্ছে। কাল দেখলি না কিভাবে তোর পা ঠিক করে দিল। নয়ন ভাবছে সত্যিই কি তার ভুল হয়েছে? ওই লোকটা ভালো অথচ সে খারাপ ভাবছে। শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কিছু বললে আকিব ভাইয়ারই অপমান হবে। সেই তো ওই লোককে নিয়ে এসেছে। ইলা যখন নক্ষত্রকে একা পেল তখন নয়নতারার বলা কথাগুলো নক্ষত্রকে জানালো। এসব শুনে নক্ষত্র কতক্ষণ তবদা খেয়ে থাকল। তারপর ফোঁস করে হেসে ফেলল। ওকে হাসতে দেখে ইলা রেগে গেল। হাসছ তুমি? হ্যাঁ। নয়ন যদি আমাদের না জানিয়ে সোজা বাবাকে জানাতো তখন? নক্ষত্র এখনো হাসছে। হাসতে হাসতেই বলছে, তোমার বোন সত্যিই ছেলেমানুষ। নইলে এরকম ভুলভাল ভেবে নিত না। নয়নের এরকম ভাবাটাই স্বাভাবিক। যে কেউ হলেও এরকমই ভাবত। একটা ছেলে অন্ধকারে তার মুখ চেপে ধরলে, পেছনে থেকে জড়িয়ে ধরলে যেকোনো মেয়েই ছেলেটাকে খারাপ ভাববে। ওর চরিত্র নিয়ে সন্দেহ করবে। আমি তো ইচ্ছে করে কিছুই করিনি। সেটা আমি জানি, তুমি জানো। নয়ন তো আর জানে না। ও কিন্তু একটু অন্যরকম। সেটা তো বুঝতেই পারছি। একটু না, অনেকটাই অন্যরকম। তুমি আর ওর সাথে মজা করো না প্লিজ। নয়নের থেকে দূরে থেকো তুমি। ইমন ভাইয়ার বিয়ে শেষ হলেই আমি একটা ব্যবস্থা করব। ঝিনুক আপুকে নয়তো ফুপুকে ধরলেই হবে। ততদিনে তুমি শুধু সবার চোখে আরেকটু ভালো হয়ে উঠো। নক্ষত্র দম ফেলে বলল, তাহলে হয়েছে। তোমার ইমন ভাইয়ার বিয়ে হচ্ছে না। ইলার ভ্রু কুঁচকে গেল। কেন? এরকম বলছো কেন? তুমিও তোমার বোনের মতো বোকা নাকি ইলা? চোখের সামনের সহজ জিনিসগুলো দেখতে পাও না। ওই মেয়ের সাথে ইমনের বিয়ে কখনো হবে না। কারণ ঝিনুক আর ইমনের মধ্যে কিছু চলছে। ইমন শেষমেশ ঝিনুককেই বিয়ে করবে। পাগল। না। তুমি জানতে না ওদের দুজনের সম্পর্ক আছে? আন্দাজ করেছিলাম। তবে শিওর ছিলাম না। আর ওদের দুজনের সম্পর্ক থাকলে ইমন ভাইয়া এই বিয়েতে রাজি হয়েছে কেন? আর ঝিনুক আপুই কিছু বলছে না কেন? বয়ফ্রেন্ডের বিয়েতে কেউ এত আনন্দ করতে পারে? তুমি আমার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করবে এটা ভাবতেই তো আমি মরে যাব। ঝিনুক আপু একটু কষ্টও পাচ্ছে না। উল্টো আমাদের নিয়ে নাচানাচি করছে। ঘাপলা তো এখানেই। সব বুঝলেও এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না। কিছুতেই মাথায় ঢুকছে না ঝিনুক ইমনকে জ্বালাচ্ছে কেন। সেদিন ইমনের সামনে আমার হাত ধরে এরকম ভাবে হেসে কথা বলেছে যে কেউ দেখলে মনে করবে আমাদের মাঝে কিছু তৈরি হচ্ছে। অথচ ঝিনুক কিন্তু ভালো করেই জানে আমি তোমার জন্য এ বাড়িতে এসেছি। জানি না আমি কিছু বুঝতে পারছি না। নিজের চিন্তা করে কুল পাই না। ওদের কথা কখন ভাবব। তুমি কিন্তু নয়নের থেকে দূরে থেকো। ভুলেও ওর কাছে যাবে না। কোন কথাও বলবে না। কেন? ওর সাথে কথা বললে তুমি জেলাস ফিল করো নাকি? বাজে বকো না। ও আমার বোন। ওকে নিয়ে আমি জলব। অসম্ভব। নয়ন তেমন মেয়েই না। আর আমি তোমাকেও খুব ভালো করেই চিনি। আমাকে রেখে তুমি অন্য কোন মেয়ের দিকে তাকাতেই পারবে না। আজ ইমনের গায়ে হলুদ। আজকের হলুদের স্টেজ ছাদে করা হয়েছে। নয়নতারা মনে মনে ঠিক করে নিয়েছে সন্ধ্যার পর মরে গেলেও সে ছাদে আসবে না। ঝিনুক নয়নকে নিয়ে ছাদে এসে ঘুরে টুরে স্টেজ সাজানো দেখে গেল। সব ঠিকই আছে রে নয়ন। আমাদের আর এখানে কোন কাজ নেই। চল নিচে যাই। তোর ইমন ভাইয়া রেডি হলো নাকি দেখে আসি। ওকে তো আজ হলুদে গোসল করাবো। ভাইয়া রাগ করবে। আগে থেকেই বলে রেখেছে ওসব হলুদ টলুদ যেন কেউ ওর গায়ে না লাগায়। সে কি? বিয়ে করবে আর হলুদ মাখবে না? হলুদ মাখানো ছাড়া বিয়ের মজা কি? সে তো হলুদ মাখবে সাথে তার বাপ। না, সরি। মামার তো বিয়ে হয়ে গেছে। ও বেচারাকে আর হলুদ মাখিয়ে লাভ কি? নয়নতারা হেসে ফেলল। ঝিনুক আপু এত মজার মজার কথা কিভাবে বলে। নিচে এসে ঝিনুক তার কাজে চলে গেল। নয়নতারা একা দাঁড়িয়েছিল। নক্ষত্রকে আসতে দেখেই দৌড় দেওয়ার জন্য পা বাড়তে নিলে নক্ষত্র ডেকে উঠল, তারা।
এই তারা শোনো। দৌড়াতে গিয়েও দাঁড়াতে হলো। নয়নতারা মনে মনে ভাবছে, এই লোক আমাকে দাঁড়াতে বলছে কেন? আমার সাথে ওর কি কাজ? নক্ষত্র নয়নতারার কাছে এলো। মুখে হাসি নিয়ে বলল, কোথায় যাচ্ছিলে? হে, না কোথাও না। আচ্ছা, আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। পানি? লোকটা যতই খারাপ হোক, তার কাছে পানি চেয়েছে সে তো আর না করতে পারে না। আনছি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনো। যা গরম। হুম। নয়নতারা চলে গেলে নক্ষত্র হেসে ফেলল। পানির তৃষ্ণা না পেলেও নয়নতারার সাথে কথা বলার জন্য এমনি বলল, তারা নাকি তাকে ক্যারেক্টারলেস ভাবছে। ভাবুক, আরেকটু মজা নেওয়া যাক। ফিউচার শ্যালিকাকে জ্বালানোর অধিকার তার খুব আছে। নয়নতারা পানি দিয়ে এসে নক্ষত্রর সামনে ধরল। নক্ষত্র তার হাত থেকে গ্লাস নেওয়ার সময় ইচ্ছে করেই হাতে হাত ছোঁয়াল। নয়নতারা ঝট করে হাত সরিয়ে নিয়ে নক্ষত্রর দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। নক্ষত্র না বোঝার ভান করে হাসল। নয়নতারা কিছু বলল না দেখে নক্ষত্র সাহস পেল, আরেকটু দুষ্টুমি করবে। নয়নতারা চলে যাচ্ছিল। নক্ষত্র আবার ডাকল, আরে দাঁড়াও, পানিটা খেয়ে নিই। গ্লাসটা তো নিয়ে যাও। দাঁড়িয়ে থেকে বিরক্ত হচ্ছে নয়নতারা। এক গ্লাস পানি খেতে এত সময় লাগে কারো? এটা গরম চা নাকি যে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাবে? এরকম এক ঢোক করে না খেয়ে পুরোটা একেবারে খেয়ে নিলেই তো পারে। আর চোখে নক্ষত্র নয়নতারাকে দেখছে। বয়ফ্রেন্ড আছে? নয়নতারা বুঝল না কথাটা তাকে বলা হয়েছে কিনা। কপাল কুঁচকে চেয়ে রইল সে। বয়ফ্রেন্ড নেই? প্রেম করো না? নয়নতারা চোখ মুখ কঠিন হয়ে গেল। ফাজিল লোক এসব কেমন কথা জিজ্ঞেস করছে? অসভ্য বেয়াদব মানুষ। তুমি যেন এবার কোন ক্লাসে পড়ো? এইচএসসি দিয়েছ শুনলাম। কলেজ শেষ করে ফেললে অথচ বয়ফ্রেন্ড বানালে না। এটা কেমন কথা? হ্যাঁ, এখনই তো তোমার প্রেম করার বয়স। আপনি কি জানেন, আপনি একটা ভীষণ বাজে লোক? কথাটা বলে নয়নতারা রেগেমেগে নক্ষত্রের সামনে থেকে চলে গেল। নক্ষত্র শব্দ করে হেসে ফেলল। সিরিয়াস টাইপের মেয়ে। বোনের থেকে একদম আলাদা। ইলাকে কেউ এমন কথা জিজ্ঞেস করলে ইলা ওর ক্লাস নিয়ে ছাড়ত। হেসে হেসে নিমপাতার রসে ডুবিয়ে কতগুলো কথা বলে আসত। তারা ওরকম কিছুই করেনি। শুধু ভদ্র ভাষায় একটা কথাই বলে গেল। ঝিনুক ইমনের পুরো মুখে হলুদ মাখিয়ে দিলে ইমন সবার সামনেই ওর সাথে খেকিয়ে উঠে। রাগ সামলাতে না পেরে বাজে ব্যবহার করে বসে। ও বেচারা তো জানেই ঝিনুক ইচ্ছে করে এসব করছে। প্রতিশোধ নিচ্ছে। কিন্তু বাড়ির কেউ তো জানে না। ইমনের থেকে বকা খেয়ে ঝিনুক এমন বেচারি সাজল যে ইমনের পুরো পরিবার গালাগালি দিয়ে ওর কানে তালা লাগিয়ে দিল। ইমনের মা পারলে ছেলের গালে থাপ্পড় বসিয়েই শান্তি পেত। এসব কেমন ব্যবহার? হ্যাঁ, ছোট বোন তোর। তোর বিয়েতে ওরা মজা করবে না? তোকে একটু হলুদ মাখাতে পারবে না? তার জন্য এরকম ব্যবহার করবি তুই? না, তোর বিয়ে তুই একাই কর। এমন অসভ্য ছেলে আমি পেটে ধরিনি। কি খিটখিটে মেজাজ! কি চাড়ালে ব্যবহার! মেয়েটাকে সবার সামনে এভাবে ধমকাতে পারলি? তোর ফুপু তোর এই ব্যবহারে কতটা কষ্ট পেয়েছে। ঝিনুকও কি আর কোনোদিন তোর কোন ব্যাপারে থাকবে? মামি ইমনকে আচ্ছামতো ধুইয়ে দিচ্ছে। ঝিনুকের ঠোঁটে বাঁকা হাসি। ইমন কিরমির করে ওকে দেখে মাকে বলল, মা তুমি জানো না, ও ইচ্ছে করে। তোর কোন কথা শুনতে চাই না আমি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। থাক, তোর যেতে হবে না। আমি ঝিনুককে নিয়ে চলে যাচ্ছি। নক্ষত্র ইলার পাশে এসে ওকে ধাক্কা দিয়ে বলল, দেখলে তো এবার? হ্যাঁ। ঝিনুক আপু হাসছে। ইচ্ছে করে ইমন ভাইয়াকে এমন বেকায়দা অবস্থায় ফেলেছে। আজ এটা তো সাধারণ ট্রেলার ছিল। কাল পুরো মুভি দেখতে পাবে। কি হবে এখন? কি আর হবে? নতুন কোন নাটক হবে? ওই নাটকের হিরোইন আমাদের ঝিনুক আপাই হবে। নয়নতারা 6। জেরিন আক্তার নিপা। আজ ইমনের বিয়ে। আজ সবথেকে খুশি লাগছে ঝিনুককে। ইলা ঝিনুকের হইচই হাসি খুশি ভাব দেখে টাস্কি খেয়ে বসে আছে। ঝিনুক আপুকে কথাটা জিজ্ঞেস করবে নাকি করবে না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। শেষমেশ শাড়ি পরার সময় বলেই ফেলল, আপু আজ বিয়ে তো ইমন ভাইয়ার। তুমি এত খুশি হচ্ছ কেন? ডান ভ্রু বাঁকিয়ে ঝিনুক ইলার দিকে তাকায়। বলে, খুব বেশি খুশি হয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, মাত্রার বাইরে বেশি রকমের খুশি।
আচ্ছা তাহলে খুশিটাকে কমানোর চেষ্টা করছি, বলেই ঝিনুক নিজের শাড়ির কুচি ঠিক করাই মন দিল। ইলা অনেকক্ষণ ভেবে নক্ষত্রর বলা কথাটা ঝিনুককে জিজ্ঞেস করল। আপু একটা কথা বলবো? বল না। কোন কালে কি ইমন ভাইয়ার সাথে তোমার কিছু ছিল? মানে কাজিনের বাইরেও অন্যরকম সম্পর্ক? কোন কালে কি রে? ওর বিয়ের 2 সপ্তাহ আগে পর্যন্ত আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। ইলার মাথায় আকাশ ভেঙে পড়লেও সে এতটা অবাক হতো না। হতভম্ব হয়ে ঝিনুকের মুখের দিকে চেয়ে আছে সে। বয়ফ্রেন্ডের বিয়েতে কোন গার্লফ্রেন্ড এরকম নাচানাচি করতে পারে? এটাও কি সম্ভব? বুকের ভেতর থেকে মন বের করে ওর জায়গায় পাথর বসিয়ে নিয়েছে নাকি? একটু কষ্ট পাচ্ছে না? একটু কান্নাকাটি করছে না? কাউকে কিছু বুঝতেও দিচ্ছে? সুন্দর মতো বয়ফ্রেন্ডের বিয়েতে নাচছে, হলুদ মাখাচ্ছে, মেহেদি দিচ্ছে, এখন বরযাত্রী যাবার জন্য সবার আগে রেডি হচ্ছে। ঝিনুক আপু মানুষ না অন্য কিছু? ইলাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঝিনুক বিরক্ত হলো। ধমকে উঠে বলল, হা করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, আমাকে আগে কখনো দেখিসনি? তোমার বয়ফ্রেন্ড তোমার চোখের সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করছে আর তুমি এখনো বেঁচে আছো। আমি হলে তো মরেই যেতাম। আহ, অত ন্যাকা ন্যাকা কথা বলিস না তো। যে আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে তার জন্য আমাকে মরতে হবে নাকি? জীবন কি এতই সস্তা? কেউ একজন ছ্যাঁকা দিল সেই দুঃখে আমি হাত কাটি, গলায় দড়ি দেই, গাড়ি নিচে পড়ি। দূর, বেঁচে থাকলে ওরকম 100 ছেলে পাবো, মরে গেলে পাবো নাকি? তবুও তবুও তোর মাথা। আমি ওর সাথে ব্রেকআপ করিনি, ইমন নিজে করেছে। কেন? আমাদের ফ্রেন্ডস সার্কেলে একটাই ছেলে আছে। মেয়েগুলা যেমন আমার বন্ধু, তেমন ওই ছেলেটাও তো নাকি? ফ্রেন্ডদের মাঝে ছেলেমেয়ে বাছবিচার হয় নাকি বল? ও আমাকে বারণ করেছিল ওই ছেলের সাথে যেন ফ্রেন্ডশিপ না রাখি। এত সহজ নাকি? মুখে বললেই ফ্রেন্ডশিপ শেষ করে দেওয়া যায়? ইমন আমার জীবনে বয়ফ্রেন্ড হয়ে আসার আগে থেকে ওরা আমার ফ্রেন্ড। 6-7 মাসের বয়ফ্রেন্ডের জন্য আমি আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের ছেড়ে দেব? ওরা আমার সুখে দুঃখে পাশে থেকেছে। আমার মন খারাপের সময় ওরা আমার মন ভালো করার মেডিসিন হয়েছে। আমাকে কখনো ওরা দুঃখী দেখতে পারে না। ওরকম ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের কথায় আমি ছেড়ে দেব? অসম্ভব। আমার যেমন ছেলে ফ্রেন্ড আছে তেমনি ওরও তো মেয়ে ফ্রেন্ড আছে। কই আমি তো ওর মতো এতটা জেলাস হই না। ওকে কোনোদিন সন্দেহও করিনি। আমি যদি বলতাম তোমার মেয়ে ফ্রেন্ডদের সাথে তুমি কথা বলবে না, তাহলে কি সে আমার কথা শুনতো? আর সবথেকে বড় কথা, আমরা ছোটবেলা থেকে দুজন দুজনকে চিনি। ও আমার সম্পর্কে এতটাও জানে না। আমি ওকে রেখে অন্য কারো সাথে চলে যেতে পারবো এই কথা ও ভাবে কিভাবে? তাই আমি আমার মনের কথা সাফ সাফ জানিয়ে দিয়েছি। সেই নিয়ে রাগ করেই তোর ভাই ব্রেকআপ করে দিয়ে বাবা মাকে বিয়ের কথা বলে 2 সপ্তাহের মধ্যে বিয়ে করছে। ভেবেছে আমি বাধা দেব, কষ্ট পাব, কান্নাকাটি করে বিয়ে ভেঙে দেব, নিজের ভুল স্বীকার করে ওর কাছে ক্ষমা চাইব। হুহ, সেগুড়ে বালি। ওর কাছে ক্ষমা চাইতে আমার বয়েই গেছে। আমি অত সহজ মেয়ে না। ওকে নাকানিচুবানি খাইয়ে তবেই শান্তি পাব। একদমে কথাগুলো বলে থামল ঝিনুক। হাঁপাতে শুরু করেছে সে। ইলা হাঁসের ডিমের মতো বড় বড় চোখে তাকিয়ে কথাগুলো শুনেছে। সত্যিই তো, ঝিনুক আপুর তো কোন দোষী নেই। যে বন্ধুগুলা বয়ফ্রেন্ড পেয়ে আগের পুরনো ফ্রেন্ডশিপ ভুলে যায় ওরাই তো বেইমান। নক্ষত্র তাকে কখনো এরকম বলেনি। বললে সেও সহজে ছাড়বে না। তুমি এখন কি করবে আপু? আজ তো ইমন ভাইয়ার বিয়ে হয়ে যাবে। যাক, আমার অত ঠেকা কিসের? আমিও ওর থেকেও হ্যান্ডসাম, ওর থেকেও মালদার পার্টি ধরে নিয়ে বিয়ে করে ফেলব। লাইফ সেট। ইমন তার বউকে নিয়ে সুখী থাকুক। ঝিনুক তার হাজবেন্ডকে। কালসাপ এক্সটার কথা বছরেও মনে করব না। ওর মতো বদমেজাজির থেকে রেহাই পেয়ে আমি আরো বেঁচে গেলাম। সারা জীবন ওর নাখরা দেখার চেয়ে ব্রেকআপ করাই 1000 গুণ ভালো। ইলা ঝিনুকের কথা ভেবে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। নক্ষত্রর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সে। নক্ষত্র ইলাকে ধরে ফেলে। কি হয়েছে তোমার? ধ্যান কোথায়? হ্যাঁ। নক্ষত্র ইলাকে সোজা করে দাঁড় করিয়ে দিলে ইলা এবার নক্ষত্রর দিকে তাকায়, কালো শেরওয়ানিতে নক্ষত্রকে সত্যিই রাতের আকাশের জমকালো নক্ষত্রের মতোই লাগছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। চুলগুলো ঠিক করেনি নাকি?
কয়েকটা চুল সামনে এসে আছে। ইলা খুঁটিয়ে খুঁটিয়ে নক্ষত্রকে দেখছে। নক্ষত্র ওকে এভাবে চেয়ে থাকতে দেখে হাতে তুড়ি বাজাল। হ্যালো মিস, কোথায় হারিয়ে গেলেন? শ্বাস ফেলে ইলা বলে, তোমাকে দেখছিলাম। আর ভাবছিলাম আমার সামনে তুমি অন্য মেয়েকে বিয়ে করছো, তা দেখে আমার রিয়াকশন কেমন হবে। অত ভেব না, তুমি ঝিনুক নও। আর আমিও ইমন নই। আমি জানি আমার ইলা জানো আমাকে ছাড়া অন্য কাউরে ভাবতেও পারে না। আমার বিয়ে দেখার আগেই তুমি উপরের টিকিট কেটে নিবে। আর যদিও ঝিনুকের মতো নেচে গেয়ে ফুর্তি করতে পারতে তাহলে হয়তো আমি কিছু করে বসতাম। ইমনের মতো অত ধৈর্য আমার নেই। বুঝলে বাবু? নক্ষত্র ইলার দিকে এগোতে নিলে ইলা দুই হাত ওর বুকে ঠেকিয়ে বাধা দেয়। খুব ভালোবাসা দেখাচ্ছ আজ। দেখব এই ভালোবাসা কয়দিন থাকে। সারা জীবন থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত। যতক্ষণ না শেষ নিঃশ্বাস ত্যাগ করছি ততক্ষণ আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। সবাই শাড়ি পরেছে বলে নয়নতারাকেও শাড়ি পরতে হলো। শাড়ি সে একদম সামলাতে পারে না। ঘর থেকে বেরিয়েই কয়েকবার হুঁচট খেয়েছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুইবার পড়ে যেতে নিচ্ছিল। কোনোরকমে নিজেকে বাঁচিয়েছে। এখন তো হাঁটতে গেলে শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। এভাবে বিয়ে বাড়িতে গিয়ে কিভাবে হাঁটবে সে? সবার সামনে পড়ে গেলে তো ইজ্জতের ছিটেফোঁটাও থাকবে না। এমনিতেই ভালো জায়গায় উস্টা খেয়ে পড়ে যাওয়াটাও তার ট্যালেন্ট। সবাই তো বলে সে নাকি এখনো হাঁটাই শিখেনি। সামনে নক্ষত্রকে দেখে তাড়াহুড়ো করে অন্যদিকে যেতে নিচ্ছিল নয়নতারা। তখনই অঘটনটা ঘটে। শাড়ি পায়ের নিচে চলে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় সে। নক্ষত্র তাকে ডাকতে নিচ্ছিল, ওকে পড়ে যেতে দেখে শব্দ করে হাসতে লাগল। এতে নয়নতারা আরও লজ্জা পাচ্ছে। নক্ষত্র ছাড়া এখানে অন্য কেউ ছিল না। কিন্তু সবথেকে বড় লজ্জা তো এই লোকের সামনেই পেল। তারা পড়ে গেলে নাকি? হ্যাঁ। নক্ষত্র নয়নতারার দিকে এগিয়ে আসতে আসতে বলে, ওর পাশে এসে দাঁড়ায়, ওকে তীক্ষ্ণ চোখে দেখে। এক হাঁটুতে ভর দিয়ে নয়নের সামনে বসে, তুমি আমাকে দেখলে সব সময় ওরকম ছুটে পালাও কেন? হ্যাঁ, আমি বাঘ? তোমাকে খেয়ে ফেলবো? দেখলে তো সব সময় ছোটার পরিণাম ভালো হয় না। পড়ে গেলে তো আবার পা ভেঙেছে। লজ্জায় নয়নতারার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। পুরো বাড়ি জুড়ে এত এত মানুষ থাকতেও এর সামনেই বারবার অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। নয়ন উঠতে নিচ্ছিল, তাতে আরও বিপদ হলো। শাড়ির কুচি খুলে গেছে। নয়নের যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো তাহলে এই মুহূর্ত থেকে সে অদৃশ্য হতো। যতদিন না এই লোক বাড়ি থেকে না যেত ততদিন সামনে আসতো না। যেহেতু তার এই ক্ষমতা নেই তাই শক্ত করে চোখ বন্ধ করে নিল। নক্ষত্র নয়নতারার মুখের দিকে তাকিয়ে হাসছে। মনে মনে ভাবছে, তুমি কেমন লজ্জা পাও? তোমাকে আরো লজ্জায় ফেলতে আমার ভালো লাগে। কি হলো? উঠতে পারছো না? চলো আমি তোমাকে সাহায্য করি। আসো আমার হাত ধরে উঠো। দেখি তো আবার পা ভেঙেছে কিনা। আমি কিন্তু ডাক্তার, বুঝলে? নয়নতারা চোখ বুজে প্রায় বিড়বিড় করে বলল, আপনি এখান থেকে যান। হ্যাঁ, যাব কেন? আমার সামনে একজন পড়ে গিয়ে ব্যথা পেল। পাও ভেঙে যেতে পারে। আমি ওরকম অবস্থায় ওকে সাহায্য করব না? ফেলে রেখে চলে যাব? আপনি যান প্লিজ। আমার কোন সাহায্য লাগবে না। বললেই হলো লাগবে না। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার সাহায্য লাগবে। নয়নতারার কান্না পাচ্ছে। লোকটা এরকম নাছোড়বান্দা কেন? ও এখন উঠে দাঁড়াতে গেলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। শাড়ির কুচি খুলে আছে। লোকটাকে তো এই কথা বলাও যাবে না। নয়নতারার কাদো কাদো মুখ দেখে নক্ষত্রর মায়া হলো। তবুও ওকে জ্বালানোর লোভ সামলাতে পারল না। বসে আছো যে, উঠো। চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি। তুমি একা উঠতে পারবে? নাকি আমি কোলে করে দিয়ে আসব? নয়নতারা কেঁদেই ফেলল। নক্ষত্র ভাবেনি এত সহজে নয়নতারা কেঁদে ফেলবে। মজা একটু বেশিই হয়ে যাচ্ছে। তারা, আরে এই মেয়ে কাঁদো কেন? আমি তোমাকে কোলে করে রুমে নিয়ে যাব না, তুমি একাই যাও। সাহায্য করব না তোমাকে। তবুও কান্না করে না প্লিজ। কেউ দেখলে কি ভাববে? ভাববে আমি তোমার সাথে অসভ্যতা করেছি। কাঁদে না প্লিজ। এই দেখো আমি চলে যাচ্ছি। বলতে বলতে সত্যিই নক্ষত্র নয়নতারার সামনে থেকে চলে গেল। নয়নতারা এদিক ওদিক তাকিয়ে চোখ মুছল। তারপর সাবধানে শাড়ি হাতে ধরে উঠে দাঁড়ালো।
বরযাত্রী রওনা হবার একটু আগে ও বাড়ি থেকে ফোন এলো। মুহূর্তে বিয়ে বাড়ির সব আনন্দ উল্লাস মিয়ে গেল। বাড়ির বড়রা থতমত মুখে সবাই এক ঘরে বসে কিছু আলাপ আলোচনা করছে। ছোট কাউকে সেই ঘরে যেতে দিচ্ছে না। বাড়িশুদ্ধ সব লোক রেডি হয়ে গরমের মাঝে আর কতক্ষণ অপেক্ষা করবে? কনের বাড়িতে কেন রওনা হচ্ছে না এটাই ভেবে পাচ্ছে না কেউ। ঝিনুক চিল মুডে এঘর ওঘর ঘোরাঘুরি করছে। নক্ষত্র ইলাকে একসাথে দেখে হেসে বলল, গরমে কষ্ট হচ্ছে? এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে দিই? ঝিনুক চলে গেলে নক্ষত্র ওর দিকে চেয়ে রইল। ইলা দম ফেলে বলল, অধিক শোকে পাগল হয়ে গেছে। একটু পরেই সবাই জানল ইমনের হবু বউ কোন এক ছেলের সাথে আজ সকালে পালিয়ে গেছে। কথাটা শুনে সবার মাথায় যেন বাজ পড়েছে। বাড়ির পরিবেশটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোন কথা নেই। শুধু ঝিনুকেই স্বাভাবিক দেখাচ্ছে। নক্ষত্র ইলাকে বলল, ঝিনুক এই কথাটা আগে থেকেই জানত। কিভাবে জানবে? যেভাবেই হোক জানত। তাই তো ও এত রিল্যাক্সড ছিল। এখনো দেখছো না কেমন খুশি। এমনটা হবে আগে থেকে জানত বলেই ও নিজে থেকে ইমনের বিয়ে ভাঙানোর জন্য কিছু করেনি। বরং নেচে গেয়ে খুশি থেকে ইমনকে জ্বালিয়েছে। ইমন বেচারা হয়তো এখনো জানে না ওর হবু বউ তার বয়ফ্রেন্ডের সাথে ভেগেছ। নয়নতারা 7। জেরিন আক্তার নিপা। বাড়ির বড়রা ভেবে পাচ্ছে না এখন কি করা উচিত। কি বা করার আছে তাদের? মেয়ের বাড়িতে গিয়ে 10 জন লোকের সামনে ওর বাবা মাকে কটা কথা শোনানো ছাড়া আর তো করার কিছু নেই, কিন্তু সমাজের সামনে মেয়ের বাবা মাকে ছোট করলে কি সব ঠিক হয়ে যাবে? এমনিতেই তো মানুষগুলো কষ্টের মধ্যে আছে। নিজের মেয়ে তাদের সম্মানের কথা না ভেবে বিয়ের দিন পালিয়ে গেল। ওই লোকগুলোকে আরো কোন শাস্তি দেওয়ার কোন মানেই হয় না। ইমনের বাবা এবাড়ির সবার বড়। তারপর ইলার বাবা। তৃতীয় নাম্বার আকিবের বাবা। সবচেয়ে ছোট ঝিনুকের মা। ওদের একমাত্র বোন। 4 ভাইবোন মাথায় হাত দিয়ে বসে আছে। গম্ভীর মুখে নয়নতারার বাবা বললেন, এখন কি করব ভাইজান? মেয়ে পালিয়ে গেছে। এখন তো বরযাত্রী নিয়ে রওনা হবার কোন মানে নেই। কত মানুষকে দাওয়াত করা হয়েছে। কাল সবাই আমাদের ছেলের বউ দেখতে আসবে। সমাজের সামনে আমাদের নাক কাটা গেল। মেয়েটা এভাবে কারো কথা না ভেবে কিভাবে পালাতে পারল? অন্তত ওর বাবা মার কথা তো ভাবা উচিত ছিল। আহ ভাইজান, তুমি আছো বাবা মার সম্মান নিয়ে। মেয়ের যদি বাবা মার সম্মান এতই প্রিয় থাকতো তাহলে বিয়ের দিন পালাত না। আমাদের বাড়ির কোন মেয়ে তো মরে গেলেও এরকম করবে না। ঝিনুক, ইলা, নয়ন ওরা পরিবারের খুশির কথা ভেবে হাসতে হাসতে ওরকম কয়েক ডজন ছোকরাকে ভুলে যেতে পারবে। ইমনের বাবা অনেকক্ষণ গম্ভীর হয়ে বসে থেকে বললেন, ওরা মেয়েটাকে জোরজবরদস্তির করে বিয়েতে রাজি করিয়েছিল না তো? নইলে তো মেয়েটা আগেই বলতে পারত সে এই বিয়েতে রাজি না। এরকম শেষ মুহূর্তে এসে কি করে বসল? ভাইজান আমাদের এখন ওই মেয়েকে নিয়ে ভাবলে চলবে না। আমাদের ইমনকে নিয়ে ভাবতে হবে। ও বেচারার তো কোন দোষ নেই। ঝিনুক গুনগুন করে গান গাইতে গাইতে ইমনের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টুকা দিয়ে বলল, নতুন জামাই আসতে পারি? তুই আমার চোখের সামনে থেকে দূর হ ঝিনুক। নইলে আজই তোর জীবনের শেষ দিন হবে। ও বাবা, এত বড় বড় ধমকি দিলে আমি তো ভয় পাব। এখানে কেন এসেছিস তুই? কি দেখতে এসেছিস? তুমি রেডি হয়েছ কিনা দেখতে এলাম। তোকে দেখতে হবে না। তুই আমার ঘর থেকে যা। দূর হ। অত রাগে না গো। এই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আমাকে যে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, বলি কি সান্ত্বনা দেওয়ার মানুষ লাগবে না? ইমন কপাল কুঁচকে ঝিনুকের কথা বোঝার চেষ্টা করছে। সান্ত্বনা? সান্ত্বনা তো একটু পর তোর লাগবে। যখন তোর চোখের সামনে দিয়ে আমি বাসর ঘরে যাব। ঝিনুক টেবিলের উপর উঠে বসল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আর তোমার বাসর? এই জন্মে মনে হয় ওটা তোমার স্বপ্নই রয়ে যাবে। বাস্তবে আর পূরণ হবে না। মানে? শুনলাম তোমার হবু বউ নাকি তার নায়কের সাথে ভেগেছে। বেচারা, তুমিও কি ভুল করতে যাচ্ছিলে বলো? অন্য কারো প্রেমিকাকে বিয়ে করার মতো পাপ করতে যাচ্ছিলে? ঝিনুকের কথা ইমনের বিশ্বাস হচ্ছিল না। বলে কি, বউ সত্যিই পালিয়ে গেছে? তাহলে কি বিয়ে করে ঝিনুককে শায়েস্তা করতে পারবে না? ইমন ছুটে বাবার ঘরের দিকে যাচ্ছে। কথাটা সত্যি হলে তার জন্যই ভালো। এমনিতেও মনে মনে এই বিয়ে করতে চাচ্ছিল না।
বন্ধুদের নিয়ে বিয়ে বাতিল করার একটা প্ল্যানও বানিয়ে রেখেছিল। ইমন হুড়মুড়িয়ে বাবার ঘরে এসে ঢোকে। সবাই সহানুভূতির চোখে ওকে দেখছে। আহা, ছেলেটার সাথে এটা কি হয়ে গেল? ওর বিয়েটা সমাজের চোখে মজা হয়ে রইল। বাবা সত্যিই ওই মেয়ে ভেগেছে? ইমনের ফুপু তাড়াতাড়ি বলে উঠলেন। তুই কিচ্ছু ভাবিস না বাপ। ওই মেয়ের থেকেও ভালো মেয়েকে তোর বউ করে আনবো। এই মেয়ে তো ক্যারেক্টারলেস ছিল। দেখলি না কেমন পালিয়ে গেল। একবার ভাব, বিয়ের আগে না গিয়ে বিয়ের পরে গেলে কেমন হতো। ভালোই হয়েছে বিয়ের আগেই ওই মেয়ের চরিত্র সম্পর্কে আমরা জেনে গেছি। নইলে বিয়ের পর তোকে রেখে অন্য ছেলের সাথে চলে যেত। ইমন এসব সান্ত্বনার বাণী শুনতে চাচ্ছে না। আসল কথা জানতে চাচ্ছে সে। ঝিনুক হাসি মুখে দরজার সামনে এসে দাঁড়ালো। ইমনের চোখ ঝিনুকের উপর পড়তে ইমন সবার কল্পনার বাইরের একটা সিদ্ধান্ত জানিয়ে দিল। ফুপু, আমার জন্য তোমাকে আর কষ্ট করে অন্য কোন ভালো মেয়ে খুঁজতে হবে না। আমি তোমার তার ছিঁড়া মেয়েকে বিয়ে করব। ওকে তুমি আমার সাথে বিয়ে দিবে? ঘরের প্রতিটা মানুষসহ ঝিনুকও হতভম্ব হয়ে রইল। একদিনে এই ছেলের সাহস দেখা যাচ্ছে আকাশ ছুঁয়েছে। নক্ষত্র ইলার পাশ ঘেঁষেই দাঁড়িয়েছিল। ইলাকে চিমটি কেটে বলল সে। দেখলে নাটক? দুজনই জানত ওরা একে অপরকে ছাড়া অন্য কাউরে বিয়ে করবে না। তবুও এই নাটক রচনা করল। ইলা নক্ষত্রের কথায় সমর্থন করল। দুই জনই দুটা চিজ। হায় আল্লাহ, ওদের মাথায় এত শয়তানি বুদ্ধি। বাড়ির সবাইকে নাকানিচুবানি খাইয়ে ছেড়ে দিচ্ছে, অথচ কেউ বুঝতেই পারছে না। ঝিনুকের মতো তোমার ওরকম বুদ্ধি থাকলে এতদিনে আমি তোমার বাচ্চার বাবার হয়ে যেতাম। দেখেছ কেমন বুদ্ধি খেলিয়ে ইমনকে টাইট দিয়েও নিজের করে নিল। ওরা তো নাটক করেছে। ধরো তোমার বিয়ের দিন তোমার বউ পালিয়ে গিয়ে সত্যিই তোমাকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, তখন কেমন হবে? ধরে এনে ঠ্যাং ভেঙে রেখে দেব। শয়তানি বুদ্ধি আমার মাথায়ও কারো থেকে কম নেই। ইমনের সাথে ঝিনুকের বিয়ে দিতে কারো কোন আপত্তি নেই। বরং ইমনের মুখে এই কথা শুনে সবার মাথা থেকে ভারী একটা বোঝা নেমে গেছে। কিন্তু আপত্তি জানালো ঝিনুক নিজে। অসম্ভব। মামার ওই বেকার ছেলেকে আমি বিয়ে করব কেন? মামা নিজেই তো বলে ইমন ভাইয়া নাকি একটা অপদার্থ। ওরকম অপদার্থ ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব। ইমনের বাবা ঝিনুককে বোঝায়। আজ প্রথমবারের মতো ছেলের পক্ষ নিয়ে ওর সুনাম করে বলেন। আমি তো ওসব মুখে মুখে বলি রে মা। মনে মনে তো জানি আমার ছেলে কতটা কাজের। কাজে তাহলে মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে আছে কেন? ওর তো কোন চাকরি বাকরিও নেই। বিয়ের পর তোমার ছেলে আমাকে খাওয়াবে কি মামা? আমার কি কম আছে রে পাগলি? সবই তো তোর। তবুও মামা, বিয়ের পর তোমার ছেলেকে একটা না একটা চাকরি করতেই হবে। তবেই আমি রাজি হব। মেয়ের এত বাছাবাছি দেখে ঝিনুকের মা চেতে উঠল। কোথাকার কোন রাজকুমারী রে তুই? তোর এত কিসের কথা, এটাই তো বুঝতে পারছি না আমি। আমি আর তোর বাবা তোকে যেখানে বিয়ে দেব, তোকে সেখানেই বিয়ে করতে হবে। বেশি জোরাজুরির ফল কি হয় দেখেছ তো? মেয়েটাকে নিশ্চয় ওর বাবা আমার তোমার মতোই জোর করেছিল। তাই তো শেষমেশ পালিয়ে গিয়ে বাঁচল। আমাকে বেশি জোর করলে আমিও কিন্তু পালিয়ে যাব। করব না বিয়ে। না মা, তোকে কেউ জোর করবে না। তোর মা তো রাগের মাথায় ওসব বলছে। ওই মেয়ের রাগ তোকে দেখাচ্ছে। ইমন দাঁতে দাঁত চেপে ঝিনুকের নাটক দেখছে। সবই সহ্য করতে হচ্ছে তাকে। তবে এর শোধ সে নিবেই। একবার শুধু বিয়েটা হয়ে যাক। তারপর এই ঝিনুকের বাচ্চাকে মজা দেখাবে। প্রেম করার সময় মনে ছিল না সে বেকার। এখন সবার সামনে তাকে বেকার বলে অপমান করা হচ্ছে। আর এমন একটা ভাব নিচ্ছে যেন সবাই জোর করছে বলেই সে রাজি হচ্ছে। আহা, বাবা মার কত বাধ্য মেয়ে। নয়নতারা বাড়ির সবার ছোট সদস্যের ভূমিকা পালন করে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে অবাক হয়ে এসব দেখছে। ইমন ভাইয়া ঝিনুক আপুকে বিয়ে করবে? ভাই বোনের বিয়ে এটাও কখনো হয়? তারপরই মনে পড়ল ফুপাও তো ফুপুর কেমন ভাই হয়। ওসব চাচাতো, মামাতো বোনকে বিয়ে করা যায় যাচ্ছে। তবুও ইমন ভাইয়া তো ঝিনুক আপুকে পছন্দ করে না। একজন আরেকজনকে দেখতেই পারে না। বিয়ের পর এত ঝগড়াঝাটি মারামারি করে ওরা একসাথে থাকবে কিভাবে? কি, তোমারও এমন কেউ আছে নাকি? ভয় পেয়ে গেল নয়নতারা। নক্ষত্র হঠাৎ কোত্থেকে এসে কানের কাছে কথাটা বলল। নক্ষত্র আবার বলল, এটাই কিন্তু সুযোগ।
ওদের দেখে শিখে রাখতে পারো, ভবিষ্যতে তোমারও কাজে লাগতে পারে। নয়নতারা কিছু বলার আগেই নক্ষত্র মুচকি হেসে আকিবের পাশে গিয়ে দাঁড়ালো। একই প্রশ্ন আকিবকেও বলল, তোমারও এরকম কেউ আছে নাকি? এটাই সুযোগ থাকলে বলে দিতে পারো। আকিব হকচকিয়ে গেল। তাড়াতাড়ি করে নক্ষত্রের দিকে চাইল সে। তারপর যেন চুরি করে ধরা পড়েছে এরকম ভাবে হাসল। নক্ষত্র ওর কাঁধে হাত রেখে বলল, আমি আগেই ধরতে পেরেছিলাম। আসলে আমার ডাক্তারি না পড়ে পুলিশ হওয়া উচিত ছিল। চোরা নজর আমি খুব সহজেই ধরে ফেলতে পারি। সেদিন রাতেই ইমন আর ঝিনুকের বিয়ে হয়। আয়োজন সব একই রকম ছিল, শুধু কনে পাল্টে গিয়েছে। ইলা খুশি খুশি মুখে নক্ষত্রের পেছনে এসে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে, এরপর কিন্তু আমাদের পালা। আমি তো সেই কবে থেকেই এক পায়ে দাঁড়িয়ে আছি। ঝিনুক আপুকে বলবো আমাদের কথা বাবা মাকে জানাতে। ওর কথা এখন সবাই শুনবে। নতুন বউ বলে কথা। তারপর আবার এত ঘটনার পর ঝিনুকের বুদ্ধির প্রশংসা করতে হয়। বিয়ে শেষ। এবার নক্ষত্রকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। অনেক মেহমানরাই চলে গেছে। ও আর 2টা দিন থাকলে ওর নিজেরই বরং লজ্জা করবে। ইলা ঝিনুককে হাত করে ফেলে নিজেদের ব্যাপার অনেকটাই এগিয়ে নিয়েছে। ঝিনুকের কথা সত্যিই কেউ ফেলেনি। সে নক্ষত্রকে নিজের ভাই বলে দাবি করেছে। এরকম ভালো ছেলে ও আর একটা দেখেনি। এই ছেলের সাথে ইলার বিয়ে হলে মন্দ হবে না। ডাক্তারি পড়ছে ছেলে। ইলার জন্য এর থেকে ভালো কেউ হতেই পারে না। ঝিনুকের মিষ্টি কথায় না ভুলে কারো উপায় আছে? তার উপর ওরাও কয়েকটা দিন নক্ষত্রকে নিজের চোখের সামনে দেখেছে। সত্যিই এই ছেলের মধ্যে কোন খুঁত নেই। কিন্তু ওর পরিবার সম্পর্কে তো ওরা কেউ কিছুই জানে না। নক্ষত্র ইলার থেকে এই বাড়ির সব খবর জেনে নিজের বাবা মাকে বলে। বাবার সময় নেই। এই সপ্তাহে উনি 1 সেকেন্ডও সময় দিতে পারবেন না। মা শুনেই নাক সিটকে বলেছে, ওদের স্ট্যাটাস কি? মেয়ের বাবা কি করে? আমাদের সাথে মানিয়ে চলতে পারবে? জবাবে নক্ষত্র একটা কথাই বলে, বিয়ের পর ইলাকে নিয়ে আমি থাকব মম। নিজের একমাত্র ছেলের জন্যই তোমাদের সময় নেই। তোমরা নিশ্চয় ছেলের বউকে নিয়ে বসে থাকবে না। ইলা যেমনই হোক আমি ওকেই বিয়ে করব। ওর বাবার কি আছে না আছে তা দেখার কোন দরকার নেই। নো মাই ডিয়ার সান, তোমার বাবা রাজি হবেন না। ইনফ্যাক্ট আমি নিজেও এই বিয়েতে মতো দেব না। ওকে, ফাইন। তাহলে বাবা মা ছাড়াই আমাকে বিয়ে করতে হবে। নক্ষত্র, রাগারাগি করে কোন লাভ নেই মম। জীবনে কখনো আমি ভালোবাসা পাইনি। এখন তা পেয়েও তোমাদের জন্য হারাতে পারবো না। আমি তো তোমাদের কাছে থেকেও নেই। না হয় ইলাকে বিয়ে করে এই বাড়ি থেকেই চলে যাব। এতে তোমাদের তেমন কিছু যাবে আসবে না। তোমরা তোমাদের মতোই থাকবে। ছেলের জেদের কাছে মাকে হার মানতে হলো। নক্ষত্রর বাবা আসতে না পারলেও ওর মা এসে ইলার সাথে ওর বিয়ের পাকাপাকি কথা বলে গেল। কয়দিন আগে এই বাড়ির 2টা ছেলে মেয়ের বিয়ে গেছে। তাই অন্য মেয়ের বিয়ে দিতে ওদের একটু সময় লাগবে। টাকা পয়সারও একটা ব্যাপার আছে। তাই সেদিন 6 মাস পর ওদের বিয়ের ডেট করা হয়। নয়নতারা 8। জেরিন আক্তার নিপা। নয়নতারাদের বাড়ির প্রতিটা লোক সকাল থেকে নানান কাজে ব্যস্ত। দম ফেলবারও সময় নেই কারো। কেউ এদিকটায় তদারকি করছে, আবার কেউ মেহমানদারির দিকে নজর দিচ্ছে। সবার মাঝে নয়নেরই যেন কোন কাজ নেই। তাকে ছোট ভেবে কেউ কোন কাজ করতে বলছে না। আপুর বিয়ে আজ। বিয়ের পর আপু এবাড়ি থেকে চলে যাবে, ভাবতেই নয়নতারার কান্না পাচ্ছে। ছোট থেকে আপুর ছায়ায় বড় হয়েছে সে। আপুকে ছাড়া কোন কাজটা সে নিজে ঠিকভাবে করতে পারে? কিছুই তো পারে না। পার্লারের মহিলারা এসেছে, আপুকে বউ সাজাচ্ছে। ঝিনুক আপুও ওদের সাথেই আছে। সে নিজেও ছিল কিন্তু তার কান্না পাওয়ায় চলে এসেছে। ইমন এদিক দিয়েই যাচ্ছিল, নয়নতারাকে দেখে দাঁড়ালো। বলল, তোর ঝিনুক আপুকে দেখেছিস? আপুর ঘরে। আপুকে সাজাচ্ছে। বউ সাজানোর জন্য ওকে লাগবে কেন? পার্লারের লোক এসেছে তো দেখলাম। ঝিনুক আপুকে ডেকে দেব? না থাক। তার তো নিজের বরের থেকে অন্যদের চিন্তা বেশি। ইমন গোজগোজ করে চলে গেল। নয়নতারা ইমনকে দেখে ভাবছে, বিয়ের পর বউয়ের কি সব সময় বরের আশেপাশে থাকতে হবে? বউ একটু চোখের আড়ালে গেলেই বর এরকম রাগ করবে? আপুও কি তাহলে বিয়ের পর সারাক্ষণ নক্ষত্র ভাইয়ার সাথে থাকবে?
আমাদের সময় দিবে না। আপু পর হয়ে যাচ্ছে ভেবে নয়নতারার এখনই কেঁদে ফেলতে ইচ্ছে করছে। সে যেদিন শুনেছিল ওই লোকের সাথে আপুর বিয়ে হবে, কথাটা শুনে অতটা অবাক হয়েছিল যা বলার বাইরে। নক্ষত্র সম্পর্কে তার মনে যে খারাপ ধারণা ছিল তা অবশ্য নক্ষত্র নিজেই দূর করেছে। মানুষটাকে এখন আর বাজে মনে হয় না তার। ভালোই তো, ইলা আপু খুশি থাকলেই হলো। নক্ষত্র তাকে বলেছে, এই শ্যালিকা, তোমার বোনের সাথে বিয়ে হলে আমার কিন্তু তোমার উপরও অর্ধেক অধিকার এসে যাবে। তখন আমার টর্চার আরও দ্বিগুণ সহ্য করতে হবে। তুমি কিন্তু ভয় পেয়ে যখন তখন জ্ঞান হারিও না। আমার একটা মাত্র শ্যালিকা। নয়নতারা হাসল। ইমন ভাইয়ার বিয়ের সময় কখনো ভেবেছিল সে যে ইলা আপুর সাথে এই লোকের বিয়ে হবে? বরের গাড়ি চলে এসেছে। গেট ধরার জন্য ঝিনুক সবাইকে গিয়ে গেটের কাছে চলে এলো। নক্ষত্র বর সেজে গাড়িতে বসে আছে। আপুর বিদায়ের সময় যত কমে আসছে ততই নয়নের কষ্ট হচ্ছে। এসব গেট আটকানো, বরের জুতা চুরি করা এসবে ওর কোন আগ্রহ কাজ করছে না। ঝিনুকের অনেক চাওয়া পাওয়া পূরণ করে নক্ষত্রকে ভেতরে আসতে হলো। তার চোখ ইলাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ইলাটা যে কি, সকালের পর থেকে কথাও বলল না। সে নাকি সাজতেন বসেছে। আরে বাবা, সাজছে কার জন্য সে? নক্ষত্রর জন্যই তো। ওর জন্য সে যে ওকেই সময় দিবে না এটা কোন কথা? বরযাত্রী খেতে বসে গেছে। ইমন, আকিব ওরা সব দেখছে। এই ফাঁকে একবার নয়নতারা বাবার কাছে গেল। বাবার মুখটা আজ কেমন শুকনো শুকনো লাগছে। চোখ দুটাও হালকা লাল। বাবা তাকে দেখে কাছে ডাকলেন। আয় মা। সে বাবার কাছে এগিয়ে গেল। বাবা তার মাথায় হাত রেখে বলল, তোর খাওয়া হয়েছে? না। মন খারাপ? বাবার কাছে সে কিছুই লুকায় না। মন খারাপ বলেই তো সে বাবার কাছে এসেছে। নয়ন জানত সবাই ছুটাছুটিতে ব্যস্ত হলেও বাবার এখন কোন কাজ নেই। নয়নতারা বাবার কাঁধে মাথা রাখল। মৃদু গলায় বলল, তোমার কষ্ট হচ্ছে না বাবা? আপু যে কিছুক্ষণ পর এবাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। দীর্ঘশ্বাস ফেললেন বাবা। নয়নের মাথায় হাত রাখলেন। এটাই তো নিয়ম রে মা। বাবারা মেয়েদের বড় করে একসময় তাকে অন্যের ঘরে পাঠানোর জন্যই তো। মেয়েদের কি সারা জীবন নিজের কাছে রেখে দেওয়া যায়? সে তো পরের বাড়ির ঘর আলো করার প্রদীপ। ইলাটা যে দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল। ও আমার বড় মেয়ে, এই তো সেদিন ওকে এই ছোট্টটি কোলে নিয়েছিলাম। আমার কোলে কেমন কেঁদেছিল ও। মায়ের কোলে গিয়ে আবার শান্ত হয়ে গিয়েছিল। আমার সেই ছোট ইলাটার আজ নাকি বিয়ে। একটু পর ও আমাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। ওর জন্যই তো আজ এত আয়োজন, এত লোক, এত আলো। একটু পর এসব কিছুই থাকবে না। লোকেরা চলে যাবে, আলো নিভে যাবে। ইলাটাও যে আমাদের রেখে নতুন সংসারে পা দিবে। বাবা কাঁদছেন। কষ্ট হলেও এটাই তো বাস্তবতা। মেয়েকে বিয়ে না দিয়ে থাকা যাবে? একদিন না একদিন তো মেয়ে পরের বাড়িতে যাবেই। শত কষ্ট হলেও এটা মেনে নিতে হবেই। নয়নতারা বাবার কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে বলে উঠল, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না বাবা। সব সময় তোমাদের সাথেই থাকব। অশ্রুসজল চোখে বাবা নয়নতারার মুখ তুলে দেখলেন। কপালে চুমু খেয়ে বললেন, হ্যাঁ, তোকে কাজ ছাড়া করে আমি নিজেও থাকতে পারবো না। তুই সারা জীবন আমার কাছেই থাকবি। তোকে বিয়ে দিয়ে পরের বাড়ি না পাঠিয়ে পরের ছেলেকে নিজের ঘরে তুলব। সবার বেলায় এক নিয়ম হলেও আমার তারার বেলায় উল্টোটা হবে। নয়নতারা হেসে ফেলল। তার মন খারাপ কিছুটা কমেছে। বাবা বললেন, যা মা, ইলার কাছে যা। ওরও তো কষ্ট হচ্ছে। একটু সময় ওর পাশে গিয়ে বস। মেয়েটার ভালো লাগবে। ঝিনুক ইলার ঘর থেকে বেরিয়ে বারান্দায় নয়নতারাকে দেখে জিজ্ঞেস করল, তোর গবেট বোনটা কই রে? কোথাও দেখেছিস? কে ইলা আপু? বিরক্ত হলো ঝিনুক। আর কয়টা বোন আছে তোর? দেখ না, ও বেচারা নক্ষত্র ওর জন্য স্টেজে অপেক্ষা করছে। আর তোর বোনের কোন হদিস নেই। সাজগোজ শেষ করে এই ভারী লেহেঙ্গা পরে কোথায় গিয়ে মরল? ওয়াশরুমে দেখেছ? সব জায়গায় দেখেছি। গাধীটা কোথাও নেই। আচ্ছা, আমি খুঁজে দেখছি। সেই থেকে ইলাকে খোঁজা শুরু হয়ে গেল। প্রথমে সবাই ভেবেছিল ইলা আশেপাশেই কোন রুমে আছে। কিন্তু পুরো বাড়ি খুঁজে ফেলার পরও যখন ইলাকে পাওয়া গেল না, তখন পরিবেশ একটু গম্ভীর হয়ে গেল।
বাড়ির একটা মানুষও নাকি ইলাকে দেখেনি। ওকে কেউ কোথাও যেতে দেখেনি, তাহলে মেয়েটা গেল কই? এতটা কেয়ারলেস মেয়ে কারো হয়? ইলা কি জানে না আজ তার বিয়ে? নক্ষত্রকে স্টেজে রেখে সে কোথায় গেল? কিছুক্ষণ নিজেরা খোঁজাখুঁজি করার পর কথাটা নক্ষত্রর কানে যায়। নক্ষত্র ইলাকে না পাওয়ার খবর বাইরের কাউকে জানাতে না করে। ইলা যেখানেই যাক ঠিক সময় ফিরে আসবে, এটা তার বিশ্বাস। বিয়ে নিয়ে এতদিন কত স্বপ্ন দেখেছে ওরা, আজ সেই স্বপ্ন সত্যি হচ্ছে। নক্ষত্র চায় না অন্তত আজকের দিনে কোন ঝামেলা হোক। ভেতরে ভেতরে ওরা মরিয়া হয়ে ইলাকে খুঁজছে, কিন্তু ইলাকে কোথাও পাওয়া গেলে তো। নক্ষত্রর বাবার কথাটা জানতে বেশি সময় লাগলো না। এমনিতেই উনার সময় নেই, তাও একমাত্র ছেলের বিয়ে বলে বড় কষ্টে কিছুটা সময় বের করে এখানে এসেছে। এখন তো এখানে এসে নতুন নাটক দেখছে। আপনাদের মেয়ে কোথায় গেছে কেউ জানেন না? এটা কিরকম কথা? মেয়ে বিয়ের দিন পরিবারের কাউকে কিছু না জানিয়ে কোথায় যাবে? এরকম দায়িত্বজ্ঞানহীন একটা মেয়েকে তুমি পছন্দ করেছ নক্ষত্র, যার নিজের বিয়ে নিয়েই কোন চিন্তা নেই, কাউকে কিছু না জানিয়ে লাপাত্তা হয়ে বসে আছে। সে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা কিভাবে রাখে? নক্ষত্র রক্তবর্ণ চোখে বাবার দিকে দেখে কিন্তু কিছু বলে না। ইলা ওকেও না বলে কোথায় যেতে পারে? ইলা তো এরকম নয়। নিজের বিয়ের দিন সে এরকম একটা কাণ্ডজ্ঞানহীন কাজ কখনো করবে না। তার কোথাও যাবার হলেও নক্ষত্রকে অন্তত বলে যেত। তখনই নক্ষত্রর ফোনে একটা মেসেজ আসে। সে ভাবে ইলা হয়তো মেসেজ করেছে, সে কোথায় আছে তাকে জানানোর জন্য। ইলারই মেসেজ। নক্ষত্র তাড়াহুড়ো করে মেসেজ ওপেন করে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইল। চোখের পলক পড়ছে না তার, শ্বাস আটকে আছে। ইলা এসব কি লিখেছে? কিসের জন্য সরি বলছে ইলা? মেসেজটা এরকম: সরি নক্ষত্র, আমাকে তুমি ক্ষমা করো, এই বিয়েটা করতে পারবো না আমি। কেন সেই কারণ জানতে চেও না, আমি বলতে পারবো না। শুরু এটুকু জেনে রাখো, তোমার আগেও আমার জীবনে একজন ছিল, যাকে আমি তোমার থেকেও বেশি ভালোবাসতাম। আজ হঠাৎ সে ফিরে এলে আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি। হাত থেকে ফোন পড়ে গেল নক্ষত্রর। মিথ্যা। এই মেসেজ ইলার ফোন থেকে করা হলেও এই লেখাগুলো ইলা লেখেনি। ইলা কখনো এরকম কাজ করতে পারবে না। নক্ষত্র এটাও মানতে পারছে না ওর আগেও ইলার জীবনে কেউ ছিল, যার জন্য আজ ইলা তাকে ধোঁকা দিয়ে ওই মানুষটার হাত ধরে পালিয়ে গেছে। মিথ্যা, সব মিথ্যা। ইলা নিশ্চয় কোন বিপদে আছে, তাকে ইলাকে খুঁজে বের করতে হবে। ইলাকে খুঁজে পেলেই এই মেসেজের সত্যতা যাচাই করা যাবে। তার আগে নক্ষত্র কারো কথা বিশ্বাস করবে না। ইলাকে তার থেকে ভালো আর কে চিনে? নক্ষত্র হয়তো কখনো এই মেসেজটা সত্য বলে বিশ্বাস করত না, যদি না ইলার ভাই এসে এই কথাটা জানাতো। বাবলু নিজে দেখেছে ইলার কারো বাইকের পেছনে বসে কোথাও যাচ্ছে। বাবলু আর তার বন্ধু রাকিব পেছনের রাস্তায় দাঁড়িয়ে নিরিবিলিতে মনের সুখে সিগারেট টানছিল। এই কথাটা সে গোপন করে বাকি কথাটুকু বলে। বাবার প্রশ্নে বাবলু উত্তর দেয়, আমি তখন রাকিবের সাথে পেছনের রাস্তায় ছিলাম। ইলা আপু মাথায় ওড়না দিয়ে কেমন যেন চুপি চুপি বেরিয়ে এলো। বাইক নিয়ে ছেলেটা আগেই দাঁড়িয়ে ছিল। আপু এসে ওর সাথে কিছু কথা বলে বাইকের পেছনে উঠে বসে কোথাও চলে গেল। আমি পেছনে থেকে ডেকেছি, আপু শুনেনি। হয়তো শুনছে কিন্তু ফিরে তাকায়নি। নক্ষত্র জিজ্ঞেস করল, ইলা নিজের ইচ্ছায় ছেলেটার বাইকে উঠেছে? হুম। ছেলেটাকে তুমি দেখেছ? ওকে তা তুমি চেনো? আমি ওর মুখ দেখিনি। হেলমেট পরা ছিল। বাইকের নাম্বার মনে আছে? তখন এত কিছু খেয়াল করিনি ভাইয়া। নক্ষত্র কিছুই বুঝতে পারছে না। ইলা তাহলে সত্যিই তাকে ঠকিয়েছে? তাকে বিয়ের করার স্বপ্ন দেখিয়ে, এমনকি বিয়ের আসর পর্যন্ত টেনে এনে প্রাক্তন প্রেমিকের সাথে পালিয়ে গেছে। যাবার আগে একটা বার তার কথা ভাবল না? তার ভালোবাসা কিছুই ছিল না। নয়নতারার বাবার বুকে ব্যথা উঠেছে। উনাকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ইলার এমন কাজে সবাই হতভম্ব। কেউ কথাটা বিশ্বাসই করতে পারছে না। ইমন বাবলুর উপর রাগারাগি করছে। ইলাকে তুই অন্য একটা ছেলের সাথে যেতে দেখেছিস, তবুও আমাদের জানালি না কেন? আমি বুঝতে পারিনি আপু পালিয়ে যাচ্ছে। ইমন চিৎকার করে উঠল। বোন পালিয়ে গেছে, সে এটা এখনো বিশ্বাস করতে পারছে না। চুপ। ইলা পালায়নি, ওকে কেউ ভুল বুঝিয়ে নিয়ে গেছে।
ইলাকে আমরা খুঁজে বের করব। তাহলেই সব সত্য জানা যাবে। নক্ষত্র আজ সব হারিয়ে এই মুহূর্তে নিঃস্ব হয়ে বসে আছে। ইলাকে সে কতটা ভালোবাসে তা শুধু সেই জানে। ইলার জন্য বাবা মার বিরুদ্ধে গিয়েছে। আজ ইলাই তাকে ধোঁকা দিল। সত্যিই তার আগে ইলার জীবনে কেউ ছিল। থাকলেও ইলা তাকে জানায়নি কেন? নক্ষত্রর বাবা মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। ইলার পরিবারকেও ইতোমধ্যে অনেক কথা শুনিয়ে ফেলেছে। বাড়ির প্রতিটা মানুষ মুখ বুজে সব অপমান সহ্য করেছে। কেউ একটা টুশব্দও করেনি। দোষ তো তাদের মেয়েরই। কথা শোনার ভাগীদার তো তারাই। নক্ষত্রর বাবা বলল, এখানে আর বসে থেকে কি হবে? চলো ফেরা যাক। নাক যতটা কাটানোর ছিল, কেটেছে। এখন এই নাটক শেষ করো। বাবার কথায় নক্ষত্র কান দিল না। তার মধ্যে একটা জেদ কাজ করছে। প্রতিশোধের আগুন জ্বলছে বুকে। সে বলল, বিয়ে করতে এসেছি। যে কোনো পরিস্থিতিতে হোক, আজ বউ নিয়েই ফিরব। নয়নতারা নয়, জেরিন আক্তার নিপা। ইলাকে পাওয়া যাচ্ছে না। নক্ষত্র বলছে সে বিয়ে করতে এসেছে, বউ নিয়ে ফিরবে। এই মুহূর্তে তার এই কথার মানে বোঝা কারোর জন্যই সহজ হচ্ছে না। কাকে বিয়ে করবে সে? ইলাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নক্ষত্রর বাবার ছেলের উপর ক্রমেই রাগ বাড়ছে। একে তো ছোটলোক পরিবারের বিয়ে করতে এসেছে। এখন মেয়ে পালিয়ে গেছে শুনেও ফিরে যেতে চাইছে না। দেশে কি মেয়ের অভাব পড়েছে? এই বাড়ির মেয়েদের মধ্যে মধু আছে নাকি? নক্ষত্রর মা স্বামীকে শান্ত করার চেষ্টা করছেন। তিনি নিজেও ছেলেকে বোঝাচ্ছেন, চলো বাবা, আমরা ফিরে যাই। তুমি বিয়ে করতে চাইলে আজকেই করবে। কোন সমস্যা নেই। তোমার এক কথায় মেয়ের লাইন লেগে যাবে। আমার ছেলে ফেলনা নাকি? তোমাকে জামাই বানানোর জন্য কত মেয়ের বাবা আমাদের আগে পিছে ঘুরেছে। তুমি ওসবে পাত্তা না দিয়ে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে করতে চাইছিলে, যাদের মেয়ে মা বাবার মুখে চুনকালি মাখিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যায়। নক্ষত্র তার কথায় অটল। সে বিয়ে করবে, আজই করবে, এবং এই বাড়ির মেয়েকেই করবে। নয়নতারার বাবাকে ঘরে রেখে এসে সবাই নক্ষত্রর কাছে ইলার এই জঘন্য কাজের জন্য ক্ষমা চাইল। ইমনের বাবা বললেন, দেখো বাবা, ইলা এরকম কিছু করবে তা আমরাও জানতাম না। ওর এই কাজে তুমি যেমন অপমানিত হয়েছে, তেমন আমরাও কম হইনি। দেখা গেলে তোমার থেকে আমাদের কষ্ট, আমাদের অপমানটাই বেশি। তবুও তোমার কাছে হাতজোড় করে ক্ষমা চাই বাবা। তুমি আমাদের ক্ষমা করে দিও। নক্ষত্র উনার হাত ধরে শান্ত স্বরেই বলল, আপনারা ক্ষমা চাইবেন কেন? দোষ তো আপনারা করেননি। যে করেছে সে ভিতুর মতো পালিয়ে করেছে। ইলা আমাকে সামনাসামনি বললে আমি বিয়ে ভেঙে দিতাম। ওর পালিয়ে যাওয়ার দরকার পড়তো না। ইলা আর নক্ষত্র যে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চাইছিল এই কথা এখনো পরিবারের কেউ জানে না। তারা ভাবছেন, তাদের জন্যই ইলা এমন কাজ করেছে। ইলার হয়তো নক্ষত্রকে পছন্দ ছিল না, তাই বিয়ের দিন পালিয়ে গেছে। মেয়েটা আমাদের কথাটাও একবার ভাবল না। ইমনের বাবা পরিবারের সম্মানের কথা ভেবে, ভাইয়ের অসুস্থতা দেখে অনেকটা ভেঙে পড়েছে। আজকের পর থেকে উনারা সমাজে মুখ দেখাবেন কিভাবে? ইমনের বিয়েতেও এমন একটা ঘটনা ঘটল। শেষে যেভাবেই হোক ঝিনুককে বিয়ে করিয়ে শেষ রক্ষা হয়েছে। লোকের কাছে হাসির পাত্র হওয়া থেকে সেবার বেঁচে গিয়েছিল। কিন্তু এবার বাড়ির সম্মান কিভাবে বাঁচাবেন তিনি? বাড়ির সবার বড় হয়েও আজ নিজেকে বড় অসহায় লাগছে। ইলাটা এরকম করতে পারল। এতক্ষণ ধরে নক্ষত্রর মনে মনে যে কথাটা ঘুরপাক খাচ্ছিল সে এবার তা সবার সামনে প্রকাশ করল। আমি নয়নতারাকে বিয়ে করব। নক্ষত্রর মুখে এই কথা শুনবে তা হয়তো কেউ আশা করেনি। নক্ষত্রর এমন প্রস্তাবে পুরো বাড়িটাই স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য কারো মুখে কোন কথা নেই। এটা কিভাবে সম্ভব? ইলার জায়গায় নয়নতারা। এরকমটা তো কল্পনাও করা যায় না। ইমন সবার আগে আপত্তি জানালো, না, ইলার অপরাধের জন্য নয়নকে অত বড় শাস্তি দেওয়া যায় না। নক্ষত্র বলল, শাস্তি হবে কেন? আমি ওকে ভালো রাখব, যেমন ইলাকে রাখতাম তেমনই। তবুও এটা হয় না। নয়নকে আমরা এখন বিয়ে দেব না। নয়নের বিয়ের বয়স হয়েছে নাকি? তুমি এছাড়া আমাদের যা করতে বলবে করব। তবুও তোমার এই কথায় রাজি হতে পারবো না। ঝিনুক জানে নক্ষত্র ইলাকে ভালোবাসে।
এটা জেনেও এই অবস্থায় সে মরে গেলেও নক্ষত্রর সাথে নয়নের বিয়ে হতে দিবে না। আজ নক্ষত্রর সাথে নয়নের বিয়ে হলে নয়ন কখনো সুখী হবে না। নক্ষত্র ইলার প্রতিশোধ নয়নের উপর দিয়ে তুলবে। তাই ঝিনুকও নিজের স্বামীর পক্ষ নিয়ে কথা বলল। হ্যাঁ, নয়নের এটা বিয়ের বয়স না। আর তাছাড়া ইলার জন্য পছন্দ করা ছেলের সাথে নয়নের বিয়ে কোন আক্কেলে দেব আমরা? নক্ষত্র হাসল। ঝিনুক কেন বাধা দিচ্ছে তা সে ভালো করেই জানে। কিন্তু নয়নের উপর দিয়ে ইলার প্রতিশোধ নেওয়ার জন্য সে নয়নতারাকে বিয়ে করবে না। তার মাথায় তো অন্য প্ল্যান কাজ করছে। যেভাবেই হোক সে নয়নতারাকে বিয়ে করবেই। তারা এইচএসসি দিয়েছে। বিয়ের জন্য ওর এই বয়স কম না। বাংলাদেশ 60% মেয়েদের ইন্টারের পরই বিয়ে হয়ে যায়। আর আমি কথা দিচ্ছি তারাকে আমি অসুখী করব না। ঝিনুক তীক্ষ্ণ চোখে নক্ষত্রর মুখের দিকে তাকিয়ে আছে। নক্ষত্রকে বুঝতে চেষ্টা করছে সে। কি চাইছে এই ছেলে? নয়নকে বিয়ে করার জন্য এরকম মরিয়া হয়ে উঠেছে কেন? ও তো ইলাকে ভালোবাসে। নয়নকে সে ওরকম চোখে কখনোই দেখেনি। তাহলে এই বিয়ে করার পেছনে ওর আসল উদ্দেশ্য কি? বাড়ির লোকেরা যদি জানতো নক্ষত্রর সাথে ইলার আগে থেকেই সম্পর্ক ছিল, তাহলে হয়তো কখনো ওর সাথে নয়নতারার বিয়ে দিতে রাজি হতো না। যেহেতু ওরা আসল সত্যিটা কেউ জানে না, তাই সবাই রাজি হয়ে গেল। একমাত্র ইমন, ঝিনুক আর নয়নতারার বাবাই রাজি না। বাবা দরকার পড়ে সমাজ ছেড়ে চলে যাবে তবুও নিজের ছোট মেয়ের সাথে এই অন্যায় করবে না। নয়নের নিজের কোন মতামত নেই? বোনের জন্য তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এভাবে নেওয়া হবে কেন? নয়নতারা যখন জানল নক্ষত্র তাকে বিয়ে করতে চাইছে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি করবে সে? এরকম কিছু সে স্বপ্নেও কল্পনা করেনি। বিয়ের মানে কি? যে মানুষটার সাথে তার বিয়ে হবে তাকে কি নয়নতারার পছন্দ হতে হবে না? মানুষটাকে সে আগে জানবে, বুঝবে, ভালো করে চিনবে তারপর না বিয়ে। ভার্সিটিতেও তো পা রাখেনি সে। এখনই বিয়ে। তাও ওই লোকটাকে যার সাথে আপুর বিয়ে হতে যাচ্ছিল। আপু পালিয়ে না গেলে লোকটা এতক্ষণে তার দুলাভাই হতো। নক্ষত্রর সাথে কিছুক্ষণ আগেই নয়নের বিয়ে হয়ে গেল। নয়নতারা আজ থেকে নক্ষত্র চৌধুরীর ওয়াইফ। বাবাকে ফুপু, জেঠু রাজি করিয়েছে। ইমনও মেনে নিয়েছে। মানতে পারেনি একমাত্র ঝিনুক। তবুও পরিবারের সম্মানের কথা ভেবে তেমন কিছুই করতে পারেনি সে। তাই বলে এই নয় যে নয়নতারাকে জলে ফেলে দিবে ওরা। ঝিনুক নক্ষত্রকে একা ডেকে নিয়ে গিয়ে কথা বলেছে। আপনি তো ইলাকে ভালোবাসেন। তাহলে কেন নয়নকে বিয়ে করতে চাইছেন? তুমি কি ভাবছো আমি ইলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারাকে বিয়ে করতে চাচ্ছি? সেরকমটা ভাবা কি ভুল? না, ভাবতেই পারো। তবে তারাকে আমি কখনো কষ্ট দেব না। ইলার শোধ আমি ওই বেচারি তারার উপর কিভাবে নেব বলো? ইলার সাথে তারার তো কোন মিলই নেই। বোনের কাজে কি ওর কোন হাত আছে? ইলার পালানোর পেছনে তোমাদের হাত আছে? নেই তো। তাহলে তোমাদের সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র তারাকেই কেন কষ্ট দেবার জন্য বেছে নেব? তাহলে বিয়েটা কেন? নয়ন তো আপনাকে ভালোবাসে না। বিয়েটা হলে তোমাদের পরিবারের সম্মানটাই অনেকটা বাঁচবে। আমার তেমন কোন লাভ হবে না। আমাকে কথা দিন। আপনার কাছে নয়ন কোনোদিন অবহেলা পাবে না। ওকে আপনি কষ্ট দিবেন না? ভালো রাখবেন আমাদের নয়নকে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। জেনে বুঝে সজ্ঞানে কখনো ওকে কষ্ট পেতে দেব না। সব সময় ওকে ভালো রাখার চেষ্টাই করব। নক্ষত্রের কথায় ঝিনুক বিশ্বাস করল। নক্ষত্র বুঝদার মানুষ। সে ইলার জন্য নয়নকে কষ্ট দিবে না। ইলাটা কেন যে এরকম করল? ওর জন্য বেচারি নয়নকে কত কিছু সহ্য করতে হচ্ছে। মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে, ওর মনের অবস্থা কাউকে বোঝাতে পারবে না নয়ন। বড্ড চাপা স্বভাবের মেয়ে যে। নক্ষত্র তার বাবা মার কোন কথাই শুনল না। সে নিজের মন মতো সব করে গেল। যে মেয়ে পালিয়ে গেছে তার ছোট বোনকে বিয়ে করার মানে কি? নয়নতারা কথা হারিয়ে ফেলেছে। হঠাৎ তার জীবনের মোড় এভাবে ঘুরে যাবে সে কখনো ভাবেনি। আজ তার বিয়ে হয়েছে এটাই তো এখনো বিশ্বাস হচ্ছে না। বিদায় নেবার সময় সবাই তাকে জড়িয়ে ধরে কাঁদল। সে নিজেও কাঁদল। সবার মাঝে সে বারবার বাবাকেই খুঁজেছে। কিন্তু বাবাকে দেখতে পায়নি সে। বাবা তার সামনে এলো না। নিজের পরিবার, নিজের আপনজন, নিজের চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ অজানায় পা বাড়ানোর সময় তার বুক কাঁপছিল।
পায়ে জোর পাচ্ছিল না। সে সময় একজন তার হাতটা শক্ত করে ধরল। তাকে গাড়িতে নিয়ে বসাল। নয়নতারা গাড়িতে বসেও ফেলে যাওয়া চেনা মুখগুলোকে দেখতে থাকল। সবাইকে রেখে কোথায় যাচ্ছে সে? কার সাথে যাচ্ছে? যাকে সে চিনে না, বুঝে না, মনের কোন মিল নেই তার সাথে। সে লোকটা তার স্বামী। নক্ষত্র পুরোটা পথ নয়নতারার হাত ধরে রাখল, ছাড়ল না একবারও। সে তার জেদ থেকেই নয়নতারাকে বিয়ে করেছে, তাই বলে তারার অনাদর সে কখনো করবে না। অন্তত যতদিন ওরা একসাথে থাকে ততদিন তারা তার জন্য কোন কষ্ট পাবে না। এটা নিজের কাছেই তার প্রতিজ্ঞা। গাড়িতে নয়নতারা জ্ঞান হারালো। নক্ষত্র নয়নতারার মাথাটা সাবধানে তার কাঁধের উপর রাখল। এসি চালু করে দিল। বাসায় পৌঁছেও নয়নতারার জ্ঞান ফিরেনি। সে নয়নতারাকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাবা মা আগে থেকেই তার উপর রাগ করে চলে গেছে। সে নয়নকে নিয়ে সোজা নিজের ঘরে চলে এলো। ফুল দিয়ে সাজানো বেডের মাঝে নয়নতারাকে শুইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। নয়নতারা 10। জেরিন আক্তার নিপা। নয়নতারা একটা বিশাল মাঠে কোমল ঘাসের উপর পা ফেলে হেঁটে যাচ্ছে। শিশির ভেজা ঘাস পা ভিজে যাচ্ছে। ঘাসের উপরের শিশির বিন্দুগুলো পায়ে কাতুকুতু দিচ্ছে যেন। নয়নতারা ছুটছে। ছুটতে ছুটতে মাঠের মাঝখানে চলে এসেছে। তখনই পেছনে থেকে কারো গলা পেল সে। একটা পুরুষ কণ্ঠের ডাক পেয়ে পেছনে ফিরে তাকালো। মানুষটাকে চিনতে পারছে না সে। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। মানুষটাকে কেমন আবছা, কেমন ঝাপসা, অস্পষ্ট। কে ও? তাকে ডাকছে। নয়নতারা। এই তারা, আমার কথা শুনতে পাচ্ছ? অচেতন অবস্থায় ঘোরের মধ্যে থেকেও নয়নতারা নক্ষত্রর ডাক শুনছে। শুধু স্বপ্ন আর বাস্তবটাকে গুলিয়ে ফেলেছে। সে ভাবছে সেই বিশাল মাঠে সে ছুটছে আর পেছনে থেকে তার সাথী তাকে ডাকছে। সে পেছনে ফিরে তাকায়। মানুষটার ডাকে সাড়া দেয়। নক্ষত্র নয়নতারার মুখের উপর ঝুঁকে পড়ে ওকে ডাকছে। গ্লাস থেকে পানি নিয়ে ওর চোখে মুখে হালকা ছিটা দিচ্ছে। তবুও নয়নতারার জ্ঞান ফিরছে না। কি হলো মেয়েটার? যেচে পড়ে এই মেয়েকে বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম নাকি? এ তো আমায় জ্বালিয়ে মারবে। এত কোমল মেয়েকে আমি সামলাবো কিভাবে? একটুতে জ্ঞান হারায়। এর সেবাযত্ন করতে করতেই আমার জীবন পার হবে। নক্ষত্র এখন নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে। ভুল করে ফেলল নাকি সে? নয়নতারাকে বিয়ে করার কি দরকার ছিল? কিছুই দরকার ছিল না। জেদের বশে এসব করেছে। ইলা যার সাথেই যাক, যেখানেই যাক, একদিন না একদিন তো ফিরবেই। 5 বছর পর ফিরুক, তবুও তো ফিরে আসবে। তখন নক্ষত্রকে নিজের ছোট বোনের স্বামী হিসেবে দেখে ও মেনে নিতে পারলেই হলো। ইলা তাকে না ভালোবাসুক, কয়েকটা দিন ভালোবাসা নাটক তো করেছে। সে থেকেই নিশ্চয় নয়নতারার সাথে নক্ষত্রর স্বাভাবিক সংসার ইলা সহ্য করতে পারবে না। নয়নতারাকে সে এতটা খুশি রাখবে যে ইলা দেখে হিংসে করবে। নিজের বোনের উপরই জ্বলবে। কেন সে নক্ষত্রকে ঠকিয়ে অন্য কারো হয়েছে এজন্য আফসোস করবে। সেদিনই নক্ষত্রর প্রতিশোধ পূর্ণ হবে। তাই তো সে নয়নতারাকে বিয়ে করেছে। তারাকে সে বিয়ে না করলে দুদিন পর ইলার পরিবারের সাথে তার কোন সম্পর্ক থাকত না। ইলার সাথে যোগাযোগ রাখার একটা ব্যবস্থা মাত্র নয়নতারা, তার বেশি কিছু না। নক্ষত্র এখন ওই পরিবারের জামাই। বাড়িতে নয়নের অবস্থান ভালো করেই জানে সে। নয়নের স্বামী হিসেবে তার খাতির যত্নও কম হবে না। ইলার এই ঘটনার পর বাড়ির সবাই বড় জামাই থেকে ছোট জামাইকেই বেশি আদর করবে। এটাই স্বাভাবিক। নক্ষত্র অনেক দূরের কথা ভেবে নয়নতারাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আর তার এই সিদ্ধান্তে সে খুশি। ইলা তার মন নিয়ে খেলেছে, তাকে ঠকিয়েছে, ধোঁকা দিয়েছে। এত সহজে সে ইলাকে ছেড়ে দিবে কিভাবে? ইলার কথা মনে পড়লে এখন তার কষ্ট হচ্ছে না, বরং জেদ বাড়ছে। রাগটা আরো শক্ত হচ্ছে। ইলাকে সে সুখে থাকতে দিবে না। সে নিজে যতটা কষ্ট পেয়েছে, ইলাকেও ঠিক ততটা কষ্ট ফিরিয়ে দিতে পারলেই শান্ত হবে। তার আগে না। নয়নতারা উপর চোখ পড়লে নক্ষত্র প্রতিশোধের কথা ভুলে গেল। আগে ওর জ্ঞান ফেরাতে ব্যস্ত হয়ে পড়ল। ইলার চিন্তা পড়ে, আগে ওর বোনকে দেখতে হবে। এই মেয়েকে বাপ মা কিভাবে তৈরি করেছে? এতটা নরম। হায় আল্লাহ, আমার কপালে তুমি এই মেয়েকে লিখে রেখেছিলে। একে
আমার সাথে এ মানাবে কিভাবে? কোথায় আমি? কোথায় তারা? এ তো আমার এক ধমক শুনে জীবন দিয়ে দিবে। পিটপিট করে চোখ খুলছে নয়নতারা। জ্ঞান ফিরেই চোখের সামনে সেই মুখটাকে দেখতে পেয়ে হুড়মুড়িয়ে উঠে বসতে চাইল। নক্ষত্র তার বাহু শক্ত করে ধরে ফেলল। নয়নতারা বুঝতে পারছে না সে এখন কোথায় আছে। নক্ষত্র চোখ গরম করে বলল, উঠছ কেন হ্যাঁ? কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলে জানো? এই মেয়ে তোমার সমস্যা কি হ্যাঁ? এভাবে হুটহাট জ্ঞান হারাও কেন? আমার কত শখ একদিন জ্ঞান হারিয়ে দেখব কেমন লাগে। কিন্তু আফসোস আজ পর্যন্ত সেই শখ পূরণ হলো না। আর তুমি মিনিটে মিনিটে জ্ঞান হারাও। কিভাবে পারো? আমাকেও একটু বলো তো। নয়নতারা অবাক চোখে আশেপাশে দেখছে। নিজের বাড়িতে নেই সে। এই ঘর তার অচেনা। গাড়িতে উঠেছিল সে। আজ তার বিয়ে হয়েছে। তাহলে এখন সে শ্বশুর বাড়িতে আছে। যা ভয় পাইয়ে দিয়েছিলে তুমি। বিয়ের দিনেই মেয়ের কিছু হলে তোমার বাবা আমাকে ফাঁসিতে ঝোলাত। নক্ষত্রকে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে নয়নতারার রাগ হচ্ছে। লোকটা একটা অসভ্য, বাজে, ছোট লোক। আপু পালিয়ে গেছে বলে তাকে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ের জন্য লোকটা যেন মরে যাচ্ছিল। একবার তার দিকটা ভাবার প্রয়োজন মনে করল না। নয়নতারা বসতে বসতে ঘৃণাভরা চোখ নক্ষত্রর দিকে চাইল। নক্ষত্র তা বুঝলেও কিছু বলল না। তার উপর তারার রাগ করাটাই স্বাভাবিক। এই বেচারির দিকটা সে একটুও ভাবেনি। তারার যে বয়ফ্রেন্ড নেই এটা নক্ষত্র নিশ্চিত। তবুও তো বিয়ে নিয়ে বেচারির কিছু স্বপ্ন ছিল, যা নক্ষত্র সব মাটি করে দিল। নয়নতারা ছলছল চোখে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নক্ষত্র ধমকে উঠল। আর কোনোদিন যদি আমাকে না বলে অজ্ঞান হয়ে যাও না, তাহলে দেখো কি করি তোমায়। গাড়িতে থেকে রুমে কোলে করে এনেছি। কি ভারী। দেখতে পাটকাঠি মনে হলেও ওজন আছে। আমার কোলে উঠতে হলে এবার থেকে ডায়েট কন্ট্রোল করবা। বুঝছো? নইলে জ্ঞান হারালে আমি কোলে তুলতে পারবো না। নয়নতারা একেবারে চুপসে গেল। তার মনের কোন রাগই প্রকাশ করার উপায় পেল না। লোকটা কি ভীষণ বাজে। তাকে মোটা বলে অপমান করছে। যাও ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসো। এই বলে নক্ষত্র নিজে ঘর থেকে বেরিয়ে গেল। নয়নতারা কিছুই বুঝতে পারছে না। এরকম বিয়ে সবার হয় না। হলেও তাদের স্বামী এরকম বলে? বিয়ের দিন থেকেই ধমক দেয়? মোটা বলে ডায়েট কন্ট্রোল করতে বলে? নক্ষত্র এমন দেখাচ্ছে যেন সে না, নয়নতারা নিজে তাকে জোর করে বিয়ে করেছে। সব চোটপাট তার উপর। নিজের দোষ যেন কিছুই নেই। একটু পরেই নক্ষত্র খাবার নিয়ে ঘরে আসে। নয়নতারা এখনো বিছানায় বসে আছে। নক্ষত্র তার দিকে তাকিয়ে আবার চোখ পাকায়। এবার নয়নতারা নক্ষত্রর কিছু বলার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ে। নক্ষত্র মনে মনে হাসে। এই মেয়েকে কড়া হাতেই সামলাতে হবে। নইলে একে আদর দিলে বেঁকে বসবে। তখন একে সামলানো কঠিন হয়ে পড়বে। তার থেকে ভালো সেই শক্ত ব্যবহার করুক। তাতে নয়নতারা ভয় পেয়ে নিজের মনের ঝাল তার উপর মেটাতে পারবে না। সে চোখের ইশারায় ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলল, 2 মিনিটে চোখমুখ ধুয়ে এসো। যাও। বাধ্য মেয়ের মতো নয়নতারা নক্ষত্রর কথা মেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নক্ষত্র হেসে ফেলল। যাক, একে সামলানোর পদ্ধতি বুঝে গেছে। এখন আর সমস্যা হবে না। নক্ষত্র একবার তার ঘরটাকে ভালো করে দেখল। নানান রকমের ফুল, ক্যান্ডেল দিয়ে সাজানো বাসরঘর। ইলাকে এই ঘরে তোলার স্বপ্ন রেখেছিল সে। নক্ষত্র আজ সকালেও ভেবেছিল যে, ইলার জায়গায় নয়নতারা তার সাথে আজ রাতে এই ঘরে থাকবে। শুধু আজই না, যতদিন তারা একসাথে থাকবে ততদিন নয়নতারা এই ঘরে থাকবে। নক্ষত্র ইলার উপর রাগ করলেও মনের মধ্যে একটা কষ্ট যে থেকেই যায়। তার ইলাকে ভালোবাসায় কি কোন কমতি ছিল? সে তো মন থেকেই ইলাকে ভালোবেসেছিল। ইলাকে নিয়েই জীবনের প্রতিটা মুহূর্তের স্বপ্ন সাজিয়েছিল। চাইলেও কি এত সহজে সব ভুলে যাওয়া যায়? বাইরে সে যতই দেখাক তার কিছু আসছে যাচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে সে কতটা কষ্ট পাচ্ছে তা কেউ বুঝবে না। কেউ না। ইলার জায়গায় নয়নকে দেখা তার পক্ষে কখনো সম্ভব হবে না। নয়নতারাকে সে আগলে রাখবে তবে কখনো ভালোবাসতে পারবে না। নয়নতারা বেরিয়ে এসেছে। নক্ষত্র একবার ওর দিকে তাকালো। তারপর খাবারের প্লেট সোফার উপর রাখল। নয়নতারাকেও সোফায় বসতে বলল।
নক্ষত্র নিজের হাতে বেড থেকে সব ফুল ঝেড়ে ফেলে দিল। যেখানে যত ফুল লাগানো ছিল সব ছিঁড়ে ফেলল। বড় হার টাকা বেডশিটটা এক টানে তুলে ফেলল। নয়নতারা পাথর হয়ে দাঁড়িয়ে অবাক চোখে সব দেখছে। কয়েক মিনিটের মধ্যে নক্ষত্র তার ঘরটাকে আবার আগের রূপ দিল। এখন কেউ বলবে না এটা বাসর ঘর। সব সময় এই ঘরে সে যেমন থাকতো ঠিক তেমন হয়ে গেছে ঘরটা। এবার সে নয়নতারার দিকে দেখল। এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে না আমি খেতে বলেছি। খাচ্ছ না কেন? নয়নতারা সেই সকালে যে খেয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। তবুও এখন খাবারের দিকে তাকিয়ে খিদে হলো না। উল্টো গলার কাছে কিছু পাক খেতে লাগলো। নক্ষত্র ওকে টেনে সোফায় বসাল। নিজের হাতে নয়নতারার মুখের সামনে খাবার তুলে ধরে বলল, নাও খাও। নয়নতারা মুখ খুলল না। নক্ষত্র নয়নতারার হাবভাব দেখে বুঝল এখন নরম হলেই মেয়েটা কেঁদে ফেলবে। তাই না চাইলেও এই মুহূর্তে তাকে কঠোর হতে হলো। ধমক দিয়ে বলল, হা করে না কেন? কতক্ষণ তোমার মুখের সামনে খাবার ধরে রাখবো আমি? আমার হাত ব্যথা করছে। ভয়ে ভয়ে নয়নতারা কয়েক লোকমা মুখে নিল। এই কয়েক লোকমা চিবিয়ে গিলতে অনেকটা সময় নিল। নয়নতারা মাথা নামিয়ে খাচ্ছে। নক্ষত্র তার মুখ দেখতে না পারলেও মনের অবস্থা ঠিকই বুঝতে পারছে। বুঝলেও তার কিছু করার নেই। জেদের বশে যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা এখন ফেরানো যাবে না। বিয়ে হয়ে গেছে। এখন সে চাইলেও নয়নতারাকে এত সহজে মুক্তি দিতে পারবে না। অন্তত কয়েকটা মাস নয়নতারার এখানে থাকতেই হবে। তারপর না হয় অন্য কোনো ব্যবস্থার কথা ভাবা যাবে। নয়নতারা চাইলে সে ডিভোর্স দিতে আপত্তি করবে না। জোর করে মেয়েটাকে এই সম্পর্কে আটকে রাখবে না সে। এমনিতেই তারার উপর অনেক অন্যায় করে ফেলেছে সে। নক্ষত্র অন্যমনস্ক ছিল। খেতে খেতে হঠাৎ নয়নতারা ঝরঝরিয়ে কেঁদে ফেলল। তার কান্নায় নক্ষত্রর হুঁশ ফিরল। নয়নতারাকে কাঁদতে দেখে তারও কষ্ট হচ্ছে। মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছে সে। নক্ষত্র কিছু না বলে নয়নতারা মাথা তার বুকের সাথে মিশিয়ে নিল। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু গলায় বলল, কাঁদে না। উহু, আমি তোমার চোখে পানি আসতে দেব না। সব ঠিক হয়ে যাবে। এই তো কয়টা দিন। একটু সময় দাও। আমি তোমাকে মুক্ত করে দেব। কথা দিচ্ছি। নয়নতারা হয়তো কান্নার ঘোরে নক্ষত্রর কথাগুলো শুনলই না। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে তার। আসার সময় বাবাকে দেখেনি সে। মা, জেঠু জেঠি, ছোট চাচা চাচি, ফুপু, ঝিনুক আপু, ইমন ভাইয়া, আকিব ভাইয়া, বাবলু, সজীব ওদের সবার কথা ভীষণ মনে পড়ছে। ওরা এখন কি করছে? তার কথা মনে করছে? তার যেমন কষ্ট হচ্ছে তেমনি কি ওদেরও কষ্ট হচ্ছে? ইয়াল আপু কোথায়? ওকে খুঁজে পেয়েছে তো? নয়নতারার অনেক জানার ইচ্ছে করছে, ইলা আপু এমনটা কেন করল? আপুর জন্যই তো তার সাথে এমনটা হয়েছে। আপু না পালালে এরকম কিছুই হতো না। সে বাড়িতে বাবা মায়ের কাছে থাকতো। চলবে।